আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আমাদের ক্লাসের আলোচনায় বিগত ক্লাস পর্যন্ত আলোচনা শেষ করেছি ট্যাক্স ডিডাকশন এট সোর্স এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের আলোচনা। আমরা সেই সাথে উইথহোল্ডিং ট্যাক্সের রিটার্নটাও দেখে নিয়েছিলাম। রিটার্ন অফ উইথহোল্ডিং ট্যাক্স 75A তে। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 9 এ অ্যাসেসমেন্ট চ্যাপ্টারে। এই পর্যন্ত আলোচনায় আমরা দেখেছি যে আমরা কিভাবে রিটার্ন প্রিপেয়ার করব, ট্যাক্সের ট্রিটমেন্টটা কি হবে, ট্যাক্স ডিডাকশনটা কি হবে, রিটার্ন সাবমিশনটা কবে করব, কিভাবে করব, কোন ধরনের বিজনেস ইনকামের ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে কোন ধরনের এক্সপেন্স অ্যালাউয়েবল হবে, ডিসঅ্যালাউন্সেস এর জন্য কি হবে, এই সব আলোচনা করেছি। এখন আমরা রিটার্ন সাবমিট করার পরে আমরা জানি যে সেকশন 82BB আমরা আলোচনা করেছিলাম পার্সোনাল ট্যাক্সেশনের আলোচনার শুরুতেই, যে এটা রিটার্ন সাবমিট করার সাথে সাথেই এটা অ্যাসেসমেন্ট হয়ে যায়। আমরা যখন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট অফ রিটার্নটা রিসিভ করি, এই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অর্ডার হিসাবে কাজ করে। তো এছাড়াও ইনকাম ট্যাক্সের অ্যাসেসমেন্টের যে প্রসেসটা, যেমন আমরা দেখেছি 82BB তে অডিট হতে পারে, অডিট হলে অ্যাসেসমেন্ট কিভাবে হবে, কিংবা আমরা 82BB এর আলোচনায় আমরা পার্সোনাল ট্যাক্সেশনের আলোচনায় দেখেছি যে কর ফাঁকির জন্য সেকশন 93 অধীনে ফাইল রিওপেন হতে পারে, কিংবা রিটার্ন সাবমিট না করার জন্য সেকশন 93 তে নোটিশ করা হতে পারে যদি কোনো কর ফাঁকি থেকে থাকে সেক্ষেত্রে। কিংবা আমরা যেসব রিটার্ন সাবমিট করি সাধারণ পদ্ধতিতে, যেটা আমরা দেখেছিলাম যে রিটার্ন ফর্মের উপরে টিক চিহ্ন দিই ডান দিকে, যে ইউনিভার্সাল সেলফে আমরা সাবমিট করলাম কি না, টেক্সটের মধ্যে সাবমিট করলে কিংবা এক্সটেন্ডেড ডেটের মধ্যে সাবমিট করলে আমরা ইউনিভার্সাল সেলফের মধ্যে সাবমিট ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে সাবমিট করতে পারি। এছাড়া আমরা সাধারণ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করব। তো সাধারণ পদ্ধতিতে যখন রিটার্ন সাবমিট করব, ওই পদ্ধতিতে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া কি হবে, কিংবা ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করার পরে যদি অডিট হয় কিংবা সেকশন 93 এর অধীনে ফাইলটা রিওপেন হয়, সেক্ষেত্রে অ্যাসেসমেন্টটা কিরকম হবে, এই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করব আজকের আলোচনায়। প্রথমে আমরা সেকশন 81, 82, 82 এ এই তিনটা সেকশন আলোচনা করে নেব। তারপরে আছে সেকশন 82BB ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, যে যে অ্যাসেসমেন্ট পদ্ধতি সম্পর্কে আমরা পার্সোনাল ট্যাক্স রিটার্নে আলোচনা করেছি প্রথমে পার্সোনাল ট্যাক্সেশনে। তো আমরা আগের সেকশনগুলো একটু দেখে নেই। সেকশন 81 থেকে, যেহেতু আমরা পুরো চ্যাপ্টারটাই দেখছি, আমরা 81 থেকে আলোচনাটা শুরু করছি। সেকশন 81 এ বলা আছে প্রভিশনাল অ্যাসেসমেন্ট। প্রভিশনাল অ্যাসেসমেন্টটা আইনের শুরু থেকেই আছে, এখানে কোনো চেঞ্জ হয়নি আইনের এই ধারায়। এখানে বলা আছে the Deputy Commissioner of Taxes may at any time after the first day of July of the year of which the assessment is to be made proceed to make in a summary manner a provisional assessment of the tax payable by the assessee on the basis of the return and the accounts and documents, if any accompanying uh, it, and where no return has been filed on the basis of last assessment including an assessment under this section। তাহলে আগের বছরের অ্যাসেসমেন্টের উপরে ভিত্তি করে যে যে ডকুমেন্ট পাওয়া গেল, ওই ডকুমেন্টের উপরে জুলাইয়ের প্রথম তারিখ থেকেই চাইলে একটা প্রভিশনাল অ্যাসেসমেন্ট দাঁড় করাতে পারবেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। এই ক্ষমতাটুকু সেকশন 81 এ দেয়া আছে। Subsection 2 তে বলা আছে in making a provisional assessment under this section the deputy commissioner of taxes shall, এতে বলা আছে rectify any arithmetical error in the return accounts and documents, b
allow on the basis of the information available from the return accounts and documents such allowances as are admissible under the third schedule যেগুলো admissible এগুলো allow করবে and any loss carried forward under section 38 39 or 41 section 38 39 41 এ যে লস ক্যারি ফরওয়ার্ডের বিষয়টুকু বলা আছে এগুলাও উনি কনসিডারেশনে নিয়ে আসবেন। সাবসেকশন 3 তে বলা আছে for the purpose of payment and recovery the tax as determined to be payable upon provisional assessment shall have effect as if it were determined upon regular assessment এটা 3 তে বলা আছে। 4 এ আছে the tax paid or deemed to have been paid under chapter 7 in respect of any income provisionally assessed under subsection 1 shall be deemed to have been paid towards the provisional assessment তাহলে এখানে ট্যাক্সটাও পেমেন্টের বিষয়টুকু বলা আছে। 5 এ বলা আছে any amount paid or deemed to have been paid towards provisional assessment under this section shall be deemed to have been paid towards regular assessment যা দেয়া হয়েছে রেগুলার অ্যাসেসমেন্টে হলে এটা পেমেন্ট হিসাবে ধরা হবে and the amount paid or deemed to have been paid towards provisional assessment in excess the amount found payable after regular assessment shall be refunded to the assessee তাহলে অতিরিক্ত যদি কোনো ট্যাক্স কাটা হয় রেগুলার অ্যাসেসমেন্টে যদি দেখা যায় যে ট্যাক্স কম হয়েছে তাহলে ওইটুকু টাকা ফেরত দিতে হবে। any amount subsection 6 এ বলা আছে nothing done or suffered by a reason or in consequence of any provisional assessment made under this section shall prejudice to the determination on merit of any issue which may arise in the course of regular assessment তাহলে রেগুলার অ্যাসেসমেন্টে যে বিষয়গুলো আসবে এখানে এটার কনসিকুয়েন্স ধারাবাহিকতা থাকবে এই বিষয়টাই ইয়ে আছে রেগুলার অ্যাসেসমেন্টে এখানে কোনো প্রভাব পড়বে না there shall be no right of appeal against a provisional assessment under this section এটা গুরুত্বপূর্ণ বিষয় প্রভিশনাল অ্যাসেসমেন্টের উপরে আপিলের কোনো রাইট থাকবে না। তো এখানে সামারি হচ্ছে একটা ক্ষমতা দেয়া আছে আইনে যে জুলাইয়ের 1 তারিখ থেকেই একটা প্রভিশনাল অ্যাসেসমেন্ট করে ট্যাক্সটা আদায় করতে পারে চাইলে ডিসিটি যদি বেশি আদায় হয়ে যায় রেগুলার অ্যাসেসমেন্টে তাহলে এটা ফেরত যোগ্য হবে পরে ফেরত দিয়ে দিবে আর কম আদায় হলে পরে রেগুলার অ্যাসেসমেন্টে যেটা আসবে ওটাই পেয়েবল হবে। আর এই প্রভিশনাল অ্যাসেসমেন্ট করতে গিয়ে ডিসিটি আগের রেকর্ডটা দেখবে এবং যত ডকুমেন্ট যদি রিটার্ন সাবমিটও করা হয় তাহলে এটাও দেখবে এবং সেই সাথে থার্ড শিডিউলে যেসব অ্যাডমিসেবল অ্যালাউন্সেস এর কথা বলা আছে সেগুলা এবং সেকশন 38 39 এবং 41 এ যেসব লস ক্যারি ফরওয়ার্ডের বিষয় বলা আছে সেগুলা কনসিডারেশনে নেবে। আর এই প্রভিশনাল অ্যাসেসমেন্টের উপরে কোনো আপিল করা যাবে না। এই হচ্ছে প্রভিশনাল অ্যাসেসমেন্টের ধারা ক্ষমতা এটা খুব কম ব্যবহৃত হয় খুবই কম ব্যবহৃত হয় কিন্তু আইনে এই ক্ষমতাটুকু বলা আছে। কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? প্রভিশনাল অ্যাসেসমেন্ট সম্পর্কে কোনো কোয়েশ্চন আছে কিনা? না থাকলে আমরা পড়ে যে কোনো করদাতার ক্ষেত্রে প্রযোজ্য স্যার। হ্যাঁ যে কোনো এসএসসি বলতে যে কোনো করদাতাই এটা কোম্পানিও হতে পারে ব্যক্তিও হতে পারে। এটা প্রয়োজনীয়তা কি আইনে যেহেতু আছে এটার প্রয়োজনীয়তা আছে প্রভিশনাল অ্যাসেসমেন্ট না করলে আপনি তো টাকা আদায় করতে পারছেন না মনে করেন কেউ রিটার্ন দিচ্ছে না এখন সেই ক্ষেত্রে দেখা যায় যে নোটিশের পর নোটিশ দেয়া হচ্ছে কিন্তু উনি রিটার্ন সাবমিট করছেন না তখন যখন রিটার্ন সাবমিট করবেন না তখন তো আপনি কোনো অ্যাসেসমেন্ট করতে পারছেন না
দেখা যাচ্ছে হয়তো জরিমানা করবেন সেকশন 124 এর অধীনে রিটার্ন সাবমিট না করার জন্য। তখন একটা পর্যায়ে একটা অ্যাসেসমেন্টে যেতে হবে। আহ, এটা এক্সপার্টি অ্যাসেসমেন্ট হতে পারে পরে, কিন্তু যদি ওনার দেওয়ার সুযোগ থাকে, মনে করেন টাইম এক্সটেন্ড করেন, করে অ্যাডভান্স হন, তো সেক্ষেত্রে প্রভিশনাল অ্যাসেসমেন্ট করে ডিসিটি ট্যাক্স আদায়ের কার্যক্রম গ্রহণ করতে পারে। না, ক্লিয়ার স্যার। আমাদের আসলে এটা প্রয়োজনীয় বেশি, প্রভিশনাল অ্যাসেসমেন্টটা যদি করা হয় তাহলে কর আদায়টা ত্বরান্বিত হবে, কারণ আমাদের ট্যাক্সটা নভেম্বরে নিয়ে যাওয়ার কারণে রাজস্ব সংগ্রহে একটা বড় মানে মানে গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। দেখা যায় যে পরের অর্থ বছরে চলে যায়, মানে আমি যে অর্থ বছরের একটা অর্থ বছরের ট্যাক্স আমরা এরপর পরবর্তী অর্থ বছরে কালেক্ট হয়ে যাওয়া উচিত, কিন্তু দেখা যায় যে বিভিন্ন কারণে এটা এর পরের বছরে চলে যায়, মাঝখানে আমাদের একটা বছর গ্যাপ হয়ে যায়। তো এই জন্য এটা দ্রুত তার সহিত করা উচিত, এবং এখানে সময় আসলে কম দেয়া উচিত আমি মনে করি। অন্যান্য দেশের যদি আমরা দেখি, সময় আসলে এই জায়গায় কম দেয়া উচিত। নভেম্বর পর্যন্ত দেয়া হয়, এরপরে আরো 4 মাস। 4 মাস মানে আপনার এই ক্ষেত্রে মার্চ পর্যন্ত চলে যায়, এবং কোম্পানি শ্রেণীর করদাতার ক্ষেত্রে আরো বেশি, সেটা আপনার জানুয়ারির 15 তারিখ থেকে শুরু করে যদি আরো 4 মাসে এক্সটেন্ড করা হয় তাহলে মে মাস পর্যন্ত চলে যায়। সো আলটিমেটলি দেখা যায় যে আরেকটা অর্থ বছর কমপ্লিট হয়ে যায়। তো এই কারণে রাজস্ব ঘাটতি দেখা যায় সরকারের। যদিও এখানে ইন্টারেস্টের বিধান আছে, 2% ইন্টারেস্ট, বাট তারপরেও এটা খুব বেশি কার্যকর হয় না। এই হচ্ছে সেকশন 81 প্রভিশনাল অ্যাসেসমেন্ট। সেকশন 82 অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্ন। এই সেকশনগুলোর ব্যবহার খুবই কম, আমি জাস্ট আইনে আছে আপনাদের জানার জন্য আমি পড়ে যাচ্ছি। মূলত সেকশন 82 বিবি, সেকশন 83, সেকশন 84 এই সেকশনগুলারই ব্যবহার অধিক, এবং এগুলাই আমরা আলোচনা করব। আর 82 সি নিয়ে আমরা পরে আলোচনা করব। সেকশন 82 সিও এখানে গুরুত্বপূর্ণ আছে। তো সেকশন 82 এখানে বলা আছে অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্ন। Where a return or a revised return has been filed under Chapter 8 and the Deputy Commissioner of Taxes is satisfied without requiring the presence of the SSC or the production of any evidence that the return is correct and complete, he shall assess the total income of the SSC and determine the tax payable by him on the basis of such return and communicate the assessment order to the SSC within 30 days next following, provided that such return shall be filed on or before the date specified in subsection 5 of section 75 এ যে ডেটা বলা আছে এটা। B, the amount of tax payable shall be paid on or before the date on which the return is filed. এটা কিছুটা ইউনিভার্সাল সেলফের মতোই। C, such return does not show any loss or a lesser income than last assessment assessed income, or assessment on the basis of such return does not result in refund. And D তে বলা আছে such return shall mention 12 digit taxpayer's identification number. সেকশন 82 তে তাহলে অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্ন সম্পর্কে বলা আছে। আমরা রিটার্ন গুলা সাবমিট করি সেকশন আন্ডার সেকশন 82 বি বি তে। 82 বি টা অমিট হয়ে গেছে, 82 এ আছে আর সেকশন 82, তার মানে সেকশন 82 এর কন্টিনিউয়েশনটাই আমরা করে যাচ্ছি। এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা কারো?
তখনই করতে পারবো যখন আমার আগের ইয়ারের যদি কোনো সাথে যদি বেশি হয় না, কোনো লস টস যদি কারেন্ট ইয়ারের যদি কোনো লস টস থাকে, তাহলে তো আর আমি এটা করতে পারবো না, তাই না? আচ্ছা, প্রথমত এটা সেকশন 82 এর অধীনে আমরা রিটার্ন সাবমিট করতে পারবো। আমরা রিটার্ন সাবমিট করছি আইদার সেকশন 82 ডাবল বি অথবা সাধারণ পদ্ধতি, আমরা যেটা বলি আমরা রিটার্ন জমা দিয়েছি। এখন রিটার্ন জমা দেওয়ার পরে অ্যাসেসমেন্ট করার দায়িত্ব হচ্ছে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর। Yes. এখন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কিভাবে অ্যাসেসমেন্ট করবেন? এখানে 81 তো আর আসছে না আমি রিটার্ন দিয়ে দিলে, প্রভিশনাল রিটার্ন তো অ্যাসেসমেন্ট তো আর করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আছে কি 82? না। 82 তে ধারাগুলো আছে আপনার 82 এ, বি সি। এবং বিবি। সি না, সিটা হ্যাঁ, BB মানে চেঞ্জড হয়ে গেছে, সির বিষয়ে আমি পড়ে আসছি। এ, জি। বি এবং বিবি। তো আমরা এখন রিটার্নটা সাবমিট করি 82 বিবি তে। কিন্তু মনে করেন আমরা রিটার্ন সাবমিট করলাম, রিটার্নে সবকিছুই কারেক্ট আছে, আমাদের উপস্থিতিরও প্রয়োজন নেই, ডিসিটি দেখলেন যে আমরা সঠিক সময়ে সাবমিট করেছি, ট্যাক্স যা দেয়ার তা দিয়ে দিয়েছি আমরা অলরেডি, আমরা গত বছর থেকে কম ইনকাম দেখাইনি কিংবা লসও দেখাইনি, এবং 12 ডিজিটের টিআইএন ও আছে, যেটা 12 ডিজিট টিআইএন। তাহলে ডিসিটি চাইলে কিন্তু এখানে সেকশন 82 তে অ্যাসেসমেন্ট অর্ডার করে দিতে পারে। আচ্ছা, ওকে, মানে অ্যাসেসমেন্টটা ক্লিয়ার করে দিতে পারে। হ্যাঁ, অ্যাসেসমেন্টটা তো ফাইনাল 82 বিবি তে তো জমা দিলে ফাইনাল হয়, কিন্তু এছাড়া তো রিটার্ন জমা দিলে তো অ্যাসেসমেন্ট ফাইনাল হচ্ছে না না। যতক্ষণ পর্যন্ত না ডিসিটি অর্ডারটা দিচ্ছে। তো ডিসিটি অর্ডার দিতে হলে আমরা পরে আলোচনা করব 83 এবং 84 আছে, অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং আছে হ্যাঁ, এবং লাস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট আছে। তো 83 এবং 84 এর যদি প্রয়োজনীয়তা না হয় তাহলে ডিসিটি চাইলে সেকশন 82 তে করে ফেলতে পারে অ্যাসেসমেন্ট, এবং এটা খুব গুরুত্বপূর্ণ ধারা সেকশন 82। 82 তে Yes. অ্যাসেসমেন্ট অধিকাংশ রিটার্ন হওয়া উচিত, যেগুলা আপনার সময় মতো নরমাল জমা দেওয়া হয় ইউনিভার্সাল 82 বিবি তে না দিয়ে 82 তে দিলে অ্যাসেসমেন্ট হয়ে যাওয়া উচিত। এবং এটা অন কাইন্ড অফ স্পট অ্যাসেসমেন্ট না, সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে দিলে। না না, স্পট না, এটা স্পট না, কিন্তু 82 বিবি স্পট, আপনি দেওয়ার সাথে সাথে অ্যাকনলেজমেন্ট দিয়ে দেবে, ক্লিয়ার হয়ে যাবে। 82 ডিসিটি আপনি রিটার্ন সাবমিট করবেন, ডিসিটি অ্যাসেসমেন্ট করবে এবং অ্যাসেসমেন্ট অর্ডার ইস্যু করার 30 দিনের মধ্যে আপনাকে এটা জানাবে, অর্ডারটা কমিউনিকেট করবে। আচ্ছা আচ্ছা, ওকে। এবং এটা যা দিলেন তাই হলো আর কি, কারেক্ট রিটার্ন। আপনি রিটার্ন একেবারেই সঠিক দিয়েছেন, ডিসিটি পুরোটাই মেনে নিলেন। আমাদের দেখা যায় কিছু কিছু অ্যাসেসমেন্ট মানে হিয়ারিং এর পরে পুরোটাই মেনে নেন অলমোস্ট এই ধরনের। তাহলে এটা আসলে 83 তে অ্যাসেসমেন্ট না করে 82 তেই করে ফেলতে পারতেন, ওইটুকুর আর প্রয়োজন এটাই বলছিলাম যে স্যার, তাহলে তো 82 তেই তো ক্লিয়ার করতে পারে। রাইট। তবে একটা বিষয় বলা আছে কিন্তু এখানে, যে আপনি সেকশন 75 এ যে টাইমলাইন বলা আছে ওই টাইমের মধ্যে দিতে হবে। তো আমরা 82 দিতেও যেটা দিই, আমরা তো ওটাও তো স্যার ওই একই ওই টাইমলাইনের মধ্যে দিই। টাইমলাইনের মধ্যেই দেই। সেকশন 75 এ আপনার রিটার্ন সাবমিশনের জন্য 75 এ গিয়ে আপনার যে টাইমলাইনটা বলা আছে এই টাইমলাইনে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এই যে এখানে আপনাকে বিফোর টেক্সটে বলা আছে, টেক্সটের মধ্যে দিতে হবে। Every return under this section shall be filed unless the date is extended under subsection 6 on or before the text. তাহলে টেক্সটের মধ্যেই দিতে হবে। হ্যাঁ, তা আমরা তো স্যার ওটাই বলতেছি, 82 বিবি তে যেটা দিই ওটাও তো আমরা হিসাব করে কারেক্ট রিটার্ন সবকিছু জমা দিয়েই তো আমরা সাবমিট করি। রাইট। 82 বিবিটা 82 এর সাবসেকশন, এই বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ এটা স্যার। সাথে সাথে দিয়ে দিচ্ছেন, ওই যে আপনি বললেন স্পট, এটা স্পট হয়ে যাচ্ছে, আর এটা পরে দিচ্ছেন 82 তে। মানে 82 বিবি আসলো কোথা থেকে? এই 82 তে। থেকেই 82 বিবি এসেছে, এই বিষয়টাই বোঝার জন্য আমাদের 82 টা দেখা। ওকে ওকে স্যার। 82 র
82 বিবি তে গিয়ে আরো সিম্পলিফাইড হয়েছে, এখানে বলা আছে ওই যে আপনি লস দেখাতে পারবেন না, এইসব বিষয় নাই 82 বিবি তে। এখানে বলা আছে আপনার আগের থেকে কম দেখাতে পারবেন না, দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স পেয়েবল শ্যাল বি, না এখানে বলা আছে amount of tax payable shall be paid on or before, এটাও ঠিক আছে, such return does not show any loss or lesser income, এই যে বলা আছে। then the last assessed income কম দেখাতে পারবেন না, বাট 82 বিবি তে কম দেখাতে পারবেন, লস দেখাতে পারবেন, শুধু এ আর বি টা এখানে মানতে হবে, ট্যাক্স এর মধ্যে দিতে হবে এবং আপনার ট্যাক্স পেয়েবলটা অন অর বিফোর পেইড করে ফেলতে হবে, আর 12 ডিজিট টিআইএন ও থাকতে হবে, এটাও ম্যান্ডেটরি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। তাহলে এখন আমরা অ্যাডভান্স হই 82 বিবি তে। 82 বিবি তে অ্যাডভান্স হওয়ার আগে আমাদের আরেকটা অ্যাসেসমেন্ট আছে এখানে 82 এ, সরি 82 এ। হ্যালো স্যার, 82 এটা কি এখন আছে? আমরা 82 82 দেখলাম, এখন আমরা 82 এটা দেখি। 82 বি omitted, 82 এটা এখন আইনের এখানে বলা আছে assessment under simplified procedure where an assessee other than a company as defined in Companies Act 1913 or Company Act 1994 who has previously been assessed for any assessment year ended on or before the 13th day of June 1995 files a return showing income for the income year relevant to the assessment year commencing on or after the 1st day of July 1995 and ending on or before the 13th day of June 1997, and the income shown in such return is higher by not less than 10% over the last assessed income and has also increased by at least a further sum of 10% for each preceding assessment year in respect of which the assessment is pending. The return filed by the assessee shall be deemed to be correct and complete, and the Deputy Commissioner of Taxes shall assess the total income of the assessee on the basis of such return and determine the tax payable by him on the basis of such assessment and communicate the assessment order to the assessee within 30 days next following, provided এখানে ABC বলা আছে he has at the time of filing such return made payment of tax on the basis of the return or টাকা 1200 which is higher, whichever is higher, and the assessment on the basis of such return shall not result in any refund, কোনো রিফান্ড যাতে না হয় এবং ট্যাক্সটা দিতে হবে কিংবা 1200 টাকা দিতে হবে রিটার্নের সাথে, দুইটার মধ্যে যেটা বেশি, মানে ট্যাক্সটা যদি 1200 কম হয় তাহলে 1200 টাকা দিতে হবে, আর যদি ট্যাক্স 1200 টাকার থেকে বেশি হয় তাহলে ওই ট্যাক্সটা দিতে হবে। B, the net accretion of his wealth if he is not required to submit statement of assets and liability under clause C of subsection 3 of section 75 along with his disclosed family expenses and taxes paid during the year shall not exceed the income disclosed for the year, যে ইনকামটা হয়েছে ওই ইয়ারে এর থেকে বেশি যাতে না হয় wealth accretion, and the income or receipt if any exempted from tax, যদি tax exempted থেকে থাকে আর কি এটা থেকে, and such return contains 12 digit taxpayers identification number। দেখেন এটা হচ্ছে assessment under simplified procedure 82A তে চাইলে assessment করা যায়,
কিছু কিছু কন্ডিশন বলা আছে এই কন্ডিশন হলে। তো এখানে বলা আছে where an SSC other than a পাবলিক কোম্পানি ছাড়া, পাবলিক কোম্পানি ছাড়া যে কোনো এসএসসি হতে পারে, who has previously been assessed for any assessment year ended on or before the 13th day of June 1995, 1995 সালের 30 জুনে কিংবা তার আগে যদি কোনো অ্যাসেসমেন্ট হয়ে থাকে তার জন্য, ওই সময় অ্যাসেসমেন্ট থাকতে হবে। যে কোয়েশ্চনটা করলেন যে এটা আছে কিনা, আছে, মানে ওই ধরনের কেসের জন্য এটা আছে যাদের 1995 সালের 30 জুন পর্যন্ত একটা অ্যাসেসমেন্ট আছে। Files a return showing income for the income year relevant to the assessment year commencing on or after first day of July 1995, 1995 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী, ending and ending on or before 13th day of June 1997, তাহলে 1997 সালের 30 জুন পর্যন্ত। তাহলে এই 95, 96, 96, 97 দুইটা ইয়ার আমরা পেলাম। এই দুইটা ইয়ারের জন্য এই প্রভিশন। এখন মনে করেন কোন কোম্পানি কিংবা কোনো ব্যক্তি এসএসসি যেটা পাবলিক কোম্পানি না, পাবলিক কোম্পানি ব্যতীত কোনো কোম্পানি ওই 1995 এর আগে পর্যন্ত ছিল একটা রিটার্ন সাবমিট করা, তো এটা এর পরের বছরগুলা দেবে, তো ওই 2 বছরে এই প্রভিশনের সুযোগটা পাবে 30 জুন 97 পর্যন্ত। খুব রেয়ার কেস হলে হতে পারে, তো এইটা ওমিট করে ফেললেই হয়তো সুবিধাজনক হতো। কিন্তু এই 82 এটাও কিন্তু আমাদের এখানে সেকশন 82 বিবি তে আছে। আমরা দেখেছি যে 82 বিবি তে আমরা একটা প্রভিশন পেয়েছি যে আমরা যদি 20% বেশি দেখাই আয় তাহলে এটা অডিটে যাবে না। এই ধর কিছু কন্ডিশন আমরা দেখেছিলাম পার্সোনাল ট্যাক্সেশনের রিটার্ন। তো এই স্পেশাল সিনারিওতে 82 এটা প্রযোজ্য আছে। ক্লিয়ার কিনা? শুধু ওই পিরিয়ডের জন্য। তার মানে ভাই এখানে ইনক্রিমেন্টাল মানে ট্যাক্সের ইনক্রিমেন্টাল গ্রোথ থাকতে হবে, রাইট? হ্যাঁ, গ্রোথ থাকতে হবে, গ্রোথ থাকতে হবে এবং পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া। পাবলিক লিমিটেড কোম্পানি ছাড়া। তার মানে মনে করেন কোন কোম্পানির আগে অ্যাসেসমেন্ট একটা ছিল, এই 2 বছর কিন্তু 82 এ কাজে লাগাতে হবে। অনেকদিন রিটার্ন সাবমিট করেনি কিংবা কিছু, এই দুইটাই আর কিন্তু এখন আইনে এই সুযোগ আছে। মানে এটা কি কোম্পানি সেট রেজিস্ট্রেশন যখন থেকে কোম্পানি ছাড়াও হবে, ফায়ার এন্ড এসএসসি বলেছে তো, আদার দেন এ পাবলিক, মানে কোম্পানির অংশটুকু শুধু পাবলিক কোম্পানির ডেফিনেশনের এস ডিফাইন্ড বলে এইটুকু অংশ বলেছে, পাবলিক কোম্পানির ডেফিনেশন আনার জন্য কোম্পানিটাও। এখানে মূল বিষয় হচ্ছে এইটুকু, আমি বলছি যেটুকু করলাম, যেটুকু বললাম এগুলা বাদ দিলে ফায়ার এন্ড এসএসসি আদার দেন এ পাবলিক কোম্পানি হু হ্যাজ প্রিভিয়াসলি অ্যাসেসড, মানে অ্যাজ ডিফাইন্ড বলে ওই পাবলিক কোম্পানির ডেফিনেশন দিয়েছে, যে কোনো এসএসসির ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই হচ্ছে সেকশন 82 এ। তো আমরা সেকশন 82 দেখলাম, সেকশন 82 দেখলাম, সেকশন 82 বিটা পুরোই ওমিট হয়ে গেছে, এটা নেই এখন। সেকশন 82 বিটা 2009 সালে এটা ওমিট হয়েছে, আমরা দেখেছি, এটা আমাদের আর পড়ার প্রয়োজনীয়তা নেই। আমরা যেটা পড়বো সেকশন 82 বিবি, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট। সেকশন 82 বিবি, ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট আমরা এখানে আছে। আমরা অধিকাংশ রিটার্নে আমরা দেখেছি যে আন্ডার সেকশন 82 বিবি তে আমরা রিটার্ন সাবমিট করে থাকি, এবং এই রিটার্ন সাবমিট করার বিষয়টা আমাদের এখানে আইনে বলা আছে
সেকশন 82BB তে। তো সেকশন 82BB-র মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে সেকশন 82, সেকশন 82A এবং সেকশন 82B এগুলাকেই সাজিয়ে সেকশন 82BB তে নিয়ে আসা হয়েছে, আরো সিম্পলিফাইড করা হয়েছে। এই যে যখন আপনার অ্যাসেসমেন্ট আন্ডার সিম্পলিফাইড প্রসিডিউর করা হলো 82A তে এসে, পরে আরো সিম্পলিফাইড করে 82BB তে নিয়ে আসা হলো এবং এটা আবার আপডেট হয়েছে 82BB। এখন যে 82BB-টা আছে, এই 82BB অর্থ আইন 2017-র মাধ্যমে এসেছে। আমরা যদি দেখি 82BB প্রথমেই, এই 82BB-টা এসেছে অর্থ আইন 2017-র মাধ্যমে। খেয়াল করেন, সেকশন 82BB was substituted by section 30 of অর্থ আইন 2017। তার মানে এখানে খেয়াল রাখতে হবে, আমরা অর্থ আইন 2017-তে যদি যাই তাহলে এই 82BB-র ব্যাখ্যাটা পাবো, কিংবা পরিপত্র 2017-তে আমরা যদি দেখি তাহলেও আমরা 82BB-র ইয়েটা পাবো পরিপত্রে গিয়ে। এই যে 2017 সালে এটা আসলো, আসার পরে এখানে খেয়াল করে দেখেন অর্থ আইন 2018-তে তিনটা চেঞ্জ আছে অর্থ আইন 2018-তে, আর অর্থ আইন 2019-এ একটা চেঞ্জ আছে। তার মানে 2017-র 1 জুলাই থেকে এটা কার্যকর এই 82BB। তো আমরা যদি 2017-র জুলাই থেকে দেখি তাহলে 17-18 থেকে এটা কার্যকর। এবং এর পূর্ববর্তী যে রিটার্নগুলা ফাইল করা হয়েছে আন্ডার সেকশন 82BB, ওই রিটার্নগুলা আগের 82BB অনুযায়ী করা হয়েছে। এখন আমি এই সেশনে যেহেতু আমরা 2023-এ চলে এসেছি, 2023-এ আমরা আগের সেকশনের বিষয়ে আলোচনা করব না। কেন আলোচনা করব না আমি একটু বলছি। আমরা এখন সামনের বছরে 2023-24-এর রিটার্ন আমরা সাবমিট করব সামনের ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো আমরা যদি খেয়াল করে দেখি, তার আগে আমাদের 5 বছর হয়ে গেছে 22-23 পর্যন্ত রিটার্ন সাবমিশনের এই নতুন আইনে। 17-18, 18-19, 19-20, 20-21, 21-22 এবং 22-23, সরি 6 বছর হয়েছে এখানে। এবং এটা হবে 7ম বছর আমরা রিটার্ন ফাইল করব আন্ডার সেকশন 82BB। আমরা যখন সেকশন 93 পড়ব তখন আমরা দেখব যে ফাইল রিওপেনের যে বিষয় আছে, ওই রিওপেনের বিষয়ে দেখা যাবে যে এর আগে যে রিটার্নগুলা সাবমিট করা হয়েছে, ওই রিটার্নগুলা আন্ডার সেকশন 82BB তে যে রিটার্নগুলা সাবমিট করা হয়েছে, এগুলা আর পরবর্তী আগামী অর্থ বছরে গিয়ে আর রিওপেন করার কোনো সুযোগ থাকবে না। তো ওই এর আগে যে 82BB-টা আছে 2017-র আগের, ওই 82BB-টা আমাদের আর প্রয়োজন হবে না আমাদের কাজের ক্ষেত্রে। আমাদের এখন এটাই প্রয়োজন হবে। কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে না কেন আমি বলছি, কারণ আগের রিটার্ন গুলা যদি রিওপেন হতো কিংবা ইয়ে হতো তাহলে এখানে আগের আইন অনুযায়ী হতো, এবং এই অনেকগুলা অর্ডার আছে ওই আগের আইনের সাথে এই আইনের পরিবর্তন থাকায় এখানে করদাতা অনেক বেশি সুযোগ, কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি সুযোগ পেয়ে থাকেন। এটুকু আলোচনা ক্লিয়ার কিনা? 82BB কবে আসলো, আমরা পরিবর্তিতটা কবে এসেছে, এটা আমি এর আগের আলোচনা যাচ্ছি না। লাস্ট সেশনের আলোচনায় কিছুটা এর আগের আলোচনা আপনারা পাবেন, রেকর্ডেড লেকচারে দেখে নিতে পারেন সেকশন 82BB তে। এই আলোচনায় আমি সেকশন 82BB-র আরেকটু এক্সটেন্ডেড আলোচনা করব। এই এই জায়গা থেকে পিছনেরটা আমাদের আর খুব একটা জানার প্রয়োজনীয়তা নেই। ক্লিয়ার কিনা এটুকু?
তার মানে আমরা অর্থ আইন 2017টাই এখানে মূল। পরিপত্র 2017তে আমরা সেকশন 82BB সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখতে পাবো। আর আমরা পুরো আইনটা আজকের ক্লাসে আমরা পড়ে নেব, আর ব্যাখ্যাটুকু আমরা পরিপত্র পেয়ে যাব। এবং চেঞ্জ গুলা 2018তে দুইটা চেঞ্জ আছে, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে, আর 2019-এ একটা চেঞ্জ আছে। এইটুকুই শেষ, আর কোনো চেঞ্জ হয়নি এখনো পর্যন্ত। তো এখানে কোনো কোয়েশ্চন না থাকলে আমি মূল আলোচনা শুরু করছি। সেকশন 82BB, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন অ্যাসেসমেন্টে। আমরা যে সেকশনের অধীনে সর্বাধিক রিটার্ন ফাইল করা হয় এবং অ্যাসেসড হয়, আমরা এটার পটভূমিটা আগে দেখে নিলাম সেকশন 82 এর আলোচনায় এবং সেকশন 82A এর আলোচনায়, যে 82BBটা কিভাবে সেকশন 82 এর অধীনে রিলেভেন্ট হলো এবং কিভাবে এটা আরো সিম্পলিফাইড হলো। ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট আমরা বলি এটাকে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। এর আগে আমরা যে অ্যাসেসমেন্ট গুলা পড়লাম, এখানে প্রভিশনাল অ্যাসেসমেন্টের কথা বলা আছে, অ্যাসেসমেন্ট অন কারেক্ট রিটার্নের কথা বলা আছে, অ্যাসেসমেন্ট আন্ডার সিম্পলিফাইড প্রসিডিউরের কথা বলা আছে, কিন্তু কোনো সেলফ অ্যাসেসমেন্টের কথা বলা নেই আগের যে 81, 82 এবং 82A তে। আমরা এখানে সেলফ অ্যাসেসমেন্টের কথা আসলো এবং ওই সেলফ অ্যাসেসমেন্টটা ইউনিভার্সাল, সবার জন্য, এটা সার্বজনীন, সবার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি, এখানে সরকার একটা সুযোগ সৃষ্টি করে দিল সেকশন 82BBর মাধ্যমে, করদাতা নিজের কর নিজে ক্যালকুলেট করে রিটার্ন সাবমিট করবেন এবং এটাই ফাইনাল হয়ে যাবে, অ্যাসেসমেন্ট হয়ে যাবে এটাই। তো আসেন এখানে আমরা আইনের কি কি কন্ডিশন বলা আছে এই জায়গায়, কোন কোন ক্ষেত্রে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট হবে, কি কি সুবিধা পাবেন করদাতা, এবং এর পরবর্তীতে কর কর্তৃপক্ষের, তার মানে ডিপ্টি কমিশনার অফ ট্যাক্সেস এর কি কি করণীয় কিংবা কি কি ক্ষমতা থাকবে, এটুকু আমরা দেখি এখানে আলোচনায়। সেকশন 82BB সাবসেকশন 1, where an assessee files a return of income mentioning 12-digit taxpayer's identification number (TIN) in compliance with the conditions and within the time specified in section 75, and pays tax in accordance with the provision of section 74, he shall be issued by the Deputy Commissioner of Taxes or any other official authorized by him means by Deputy Commissioner of Taxes, an acknowledgement of receipt of the return, and such acknowledgement shall be deemed to be an order of assessment of the Deputy Commissioner of Taxes. তাহলে এখানে কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন, করদাতা যিনি এসএসসি যখন রিটার্ন ফাইল করবেন, উনি রিটার্নে ওনার 12 ডিজিটের টিআইএনটা মেনশন করে দিতে হবে, মানে টিআইএন থাকতে হবে, 12 ডিজিট টিআইএন থাকতে হবে এবং এটা মেনশন করে দিতে হবে, 12 ডিজিট টিআইএনটা লিখে দিতে হবে। 75-এ যে টাইম স্কেলের কথা বলা আছে এবং যে কন্ডিশনের কথা বলা আছে, এগুলা মানতে হবে, মানে টেক্সটের মধ্যে কিংবা এক্সটেন্ডেড টাইম পিরিয়ডের মধ্যে রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে দুইটা কন্ডিশন পেলাম। এবং 74 এর অধীনে যেসব ট্যাক্স উনার দেওয়ার কথা, মানে উনার উপরে যে ট্যাক্স বর্তায়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং ট্যাক্স যেগুলা সোর্সে ডিডাক্ট হয়েছে, এগুলা বাদ দিয়ে যেটুকু ট্যাক্স বর্তায় এইটুকু ট্যাক্স উনাকে পে করতে হবে। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করেন, তাহলে he shall be issued by the Deputy Commissioner of Taxes। এখানে সরাসরি বলা আছে he shall be issued, মানে তাকে ইস্যু করা হবে, সরাসরি বলা আছে, এখানে মে বলা নেই, হ্যাঁ, কিংবা the Deputy Commissioner of Taxes মে ইস্যু বলা নেই, he shall be issued। তো Deputy Commissioner of Taxes তিনটা জিনিস দেখতে পারবেন এখানে, আপনাকে acknowledgement of receipt of return দেওয়ার ক্ষেত্রে
একটা হচ্ছে আপনার 12 ডিজিট টিআইএন আছে কিনা, মেনশন করেছেন কিনা, আপনি 75 এর অধীনে সময় মতো রিটার্ন সাবমিট করেছেন কিনা, এবং আপনি 74 এর অধীনে যে পরিমাণ ট্যাক্স দেওয়ার কথা সব ট্যাক্স দিয়েছেন কিনা। এটুকু যদি দিয়ে দেন তাহলে ডিপ্টি কমিশনার অফ ট্যাক্সেস কিংবা তার দ্বারা অথরাইজ কোনো পারসন আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অফ রিটার্ন ইস্যু করবেন। এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, যেটা অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট অফ দ্য রিটার্ন, এটাকে বলা হচ্ছে, এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখেন, এই অংশটুকু সেন্টেন্সের, such acknowledgement shall be deemed to be an order of assessment of the Deputy Commissioner of Taxes. তার মানে আমরা যে কাগজটা পাই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা রিটার্ন জমা দেওয়ার পরে, এটাকে বলা হচ্ছে অর্ডার অফ অ্যাসেসমেন্ট বাই ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। অ্যাকনলেজমেন্ট রিসিপ্টই হচ্ছে অর্ডার অফ অ্যাসেসমেন্ট, ভেরি ভ্যালুয়েবল ডকুমেন্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট। এই হচ্ছে সেকশন 82 বিবির মূল কথা। এইটুকু জায়গায় কারো কোনো কোয়েশ্চন আছে কিনা আমাকে বল। সেকশন 82 বিবি মানে এই সাবসেকশন 1 মূল বিষয়। পরের টুকু হচ্ছে সুবিধা, ক্ষমতা, এই সব বিষয় নিয়ে কথা বলা আছে পরের অংশে। 82 বিবি মানে এটুকু অংশ, এখানে এই যে সাবসেকশন 1 এ যা বলা আছে এটাই মূল বিষয়। আমরা যে রিটার্ন সাবমিট করি এই ক্ষমতা বলে সাবমিট করি, নিজে নিজে রিটার্ন প্রিপেয়ার করে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, এবং ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস যে আমাদেরকে যে অর্ডারটা ইস্যু করেন এটা এই 82 বিবি এখানে বলা আছে। উনি করতে পারেন কিংবা উনি যাকে অথরাইজ করে যাবেন উনি করতে পারবেন, এবং এটা সরাসরি অ্যাসেসমেন্ট অর্ডার হিসেবে গণ্য হবে। কোয়েশ্চন, এখানে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? জাকির ভাই ক্লিয়ার কিনা এই জায়গাটা? জি স্যার, ক্লিয়ার স্যার। তার মানে কোনটা ভ্যালুয়েবল বলেন তো? আমরা যে রিটার্ন সাবমিট করি অ্যাকনলেজমেন্ট পাই এটা ভ্যালুয়েবল, নাকি এরপরে আমরা একটা সার্টিফিকেট উঠাই এটা ভ্যালুয়েবল? স্যার ভ্যালুয়েবল তো যে সার্টিফিকেট পাই ওইটা আর কি। আইনত এখানে আইনে কি কোনো বলা আছে যে সার্টিফিকেট না ওইরকম কোনো কিছু দিলে বলা order নাই, হবে? তবে অ্যাকনলেজমেন্ট স্লিপ হইলে মানে হয়ে গেল যে আমরা রিটার্ন সাবমিট করলাম। সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা নেই, এটা রিটার্ন সাবমিশনের অ্যাকনলেজমেন্টটাই ভ্যালুয়েবল, কারণ ওটাকেই অ্যাকনলেজমেন্টটা অ্যাসেসমেন্ট অর্ডার আইনি হিসেবে ভিত্তি treat করা আছে, হবে। আর হ্যাঁ, অ্যাকনলেজমেন্টের আইনি ভিত্তির উপর দাঁড়িয়ে সার্টিফিকেট একটা ইস্যু করা হয়, একটা ফর্মালিটি। জাকির ভাই ক্লিয়ার কিনা বিষয়টা? জি স্যার। আমাদের মানুষের কমন ধারণা হচ্ছে রিটার্নটা সাবমিট করলে অ্যাকনলেজমেন্ট দিলে এটা মনে হয় শেষ হলো না, একটা সার্টিফিকেট উঠালে বোধহয় মানে আমার এটা রিটার্নটা কমপ্লিট হলো, এটাই সাধারণ মানে করদাতাদের এটা ধারণা না, একটা সার্টিফিকেট পাওয়ার চিন্তা করেন সবাই। কিন্তু আইনে বলা আছে যে অ্যাকনলেজমেন্টটাই এখানে মূল বিষয়, এবং এটা অ্যাসেসমেন্ট অর্ডার। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ মানে এটা মূল ডকুমেন্টটাই হচ্ছে অ্যাকনলেজমেন্ট, নট সার্টিফিকেট। সার্টিফিকেট ওই অ্যাকনলেজমেন্টের উপরে বেস করে আপনাকে যে কোনো সময় যে আছে আপনাকে ইস্যু করতে পারবে। আর কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? এইটি টু বিবি 1 এ আচ্ছা, যদি কোয়েশ্চন না থাকে তাহলে আমরা পরে একটু অ্যাডভান্স হই। আচ্ছা, মনে করেন আমরা রিটার্ন জমা দিলাম, তো রিটার্ন জমা দিলাম আমরা এখানে ভুল টুল করে কোন রকমে আমরা হিসাব মিলিয়ে দিলাম। এখানে তো বলা আছে ডিসিটি কি কি দেখতে পাবেন,
শুধু টিন আছে কিনা, 75 এ অধীনে সঠিক সময় দিয়েছি কিনা, এবং আন্ডার 74 এ আমরা যে টাকা ট্যাক্স বলেছি হবে এই টাকা ট্যাক্স দিয়েছি কিনা, এটাই তো দেখবেন। দেখে আমাকে ইস্যু করে দিলেন, শেষে ডিসিটি দেখলেন যে না, আমি তো হিসাব করতে গিয়ে ভুল করেছি, ভুল করে কম টাকা ট্যাক্স দিয়েছি। তো এখানে সাবসেকশন 2 তে বলা আছে দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল প্রসেস দ্য রিটার্ন। ওয়ার্ডটা কিন্তু এখানে প্রসেস, এবং এটাই প্রসেসটাই আইনি ওয়ার্ড হিসাবে ব্যবহৃত হয়েছে। দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল প্রসেস দ্য রিটার্ন ফাইলড আন্ডার সাবসেকশন 1 ইন দ্য ফলোইং ম্যাটার, নেমলি এখানে এ বি সি বলা আছে কিভাবে প্রসেস করবেন রিটার্ন। এ, income shall be computed after making the adjustments in respect of any arithmetical error in the return or any incorrect claim which is apparent from the existence of any information in the return or in any statement or document filed there. যে ডকুমেন্ট দেয়া আছে, স্টেটমেন্ট দেয়া আছে, এগুলা থেকে যদি দেখা যায় যে ইনকাম যেটা ক্যালকুলেট করা হয়েছে এখানে ভুল আছে, একটা অ্যারিথমেটিক্যাল ভুল আছে, যোগ বিয়োগে ভুল আছে, কিংবা ইনকারেক্ট ক্লেম করা হয়েছে, মনে করেন আপনার ট্যাক্স ডিডাকশন এট সোর্স যেটা ক্লেম করেছেন, আপনার ডকুমেন্ট বলছে যে না এটা না, ট্যাক্স ডিডাকশন এট সোর্সে যোগ বিয়োগে একটু ভুল করে দিলেন, এই কারণে এটা একটা কারণ হতে পারে। 2, tax and other amount payable under this ordinance shall be computed on the basis of income computed under clause A. তাহলে ওই যে এর তে যে কথা বলা আছে, যে ভুল ভ্রান্তি আছে, এগুলা ঠিক করে ট্যাক্স এন্ড আদার অ্যামাউন্ট পেয়েবল, এবং ট্যাক্স এবং আদার যদি ইন্টারেস্ট থেকে থাকে কিংবা কোনো পেনাল্টি থেকে থাকে তাহলে এটাই হিসাব করা হবে এর অধীনে যে ইনকামটা আসলো ওই ইনকাম দিয়ে। সি, the sum payable by or refundable to the assessee, refundable এর কথা বলা আছে, যদি বেশি দিয়ে থাকেন তাহলে shall be determined after giving credit of sum paid by way of advance tax including the tax paid at source and the tax paid under this ordinance. তাহলে অ্যাডভান্স ট্যাক্স কিংবা ট্যাক্স ডিডাকশন যদি থাকে ওইটা বাদ দিয়ে হিসাবটা করা হবে। তাহলে এই হচ্ছে ডিসিটি কিভাবে প্রসেস করবেন। এখানে শেল প্রসেস বলা আছে, মানে প্রসেস করতে বলা হয়েছে ডিসিটি কে, শেল প্রসেস দা রিটার্ন। আইনে হিসাবে সবগুলাই প্রসেস করার বিধান আছে, সবগুলা রিটার্ন শেল প্রসেস বলা হয়েছে। যেভাবে আমরা রিটার্ন সাবমিট করলে অ্যাকনলেজমেন্টটাও দিয়ে দেওয়ার বিধান আছে, ঠিক একইভাবে ডিসিটিরও এটা হিসাব করার প্রসেস করার বিধান আছে, যা দিয়েছি আমি ডকুমেন্ট তার উপর ভিত্তি করে কোনো অ্যারিথমেটিক্যাল এরর আছে কিনা এটা, এবং এটা ক্যালকুলেট করার হিসাব আছে। 3 এ বলা আছে সাবসেকশন 3, where the process of return results in a difference in amount of income tax or other material figures then the amount mentioned in the return filed under subsection 1, the Deputy Commissioner of Taxes shall serve a notice to the assessee. তাহলে যদি দেখা যায় কোনো পার্থক্য আছে, কিসে পার্থক্য আছে, কোনো ম্যাটেরিয়াল ফিগারে যদি কোনো পার্থক্য থাকে, ট্যাক্সে কিংবা ইনকামে, যদি অ্যামাউন্ট অফ ইনকামে যদি কোনো পার্থক্য পাওয়া যায়, তাহলে ডিসিটি একটা নোটিশ দেবেন। কাকে দেবেন? এসএসসি কে, করদাতাকে নোটিশ দেবেন। এখন আমরা রিটার্ন সাবমিট করলাম আন্ডার সাবসেকশন 1, তারপরে ডিসিটি সাবসেকশন 2 এর অধীনে এটা প্রসেস করলাম। প্রসেস করার পরে যদি ডিসিটি কোনো ভুল ভ্রান্তি পান তাহলে 3 এর অধীনে এখানে ডিসিটি একটা নোটিশ সার্ভ করবেন। এই নোটিশে কি থাকবে কিংবা এখানে কি বিষয় বলা আছে, এটা এ বি সি তে বলা আছে। এতে বলা হচ্ছে কমিউনিকেটিং হিম, এই যে নোটিশের মাধ্যমে কমিউনিকেট করবেন করদাতাকে অ্যাবাউট দ্য ডিফারেন্স and enclosing with the notice a sheet of
presentation of income, tax, refund or other related particulars that resulted from the process of return. তাহলে রিটার্ন প্রসেসের মাধ্যমে যে ইনকাম কিংবা যে ট্যাক্স আসছে কিংবা রিফান্ড আসছে কিংবা অন্য রিলেটেড যে পার্টিকুলারস গুলা হয়েছে এগুলা একটা আলাদা ক্যালকুলেশন করে দিবেন নোটিশের সাথে। B. Giving an opportunity to explain his position in writing within the time specified in notice where the process of return results in additional liability or in reduction of return as the case may be. তাহলে এখানে একটা অপরচুনিটি দেবেন, একটা সুযোগ দেবেন হিয়ারিং এর মাধ্যমে রিটার্ন আপনার রিটার্ন একটা এক্সপ্লেনেশন দেওয়ার অপরচুনিটি দেবেন। একটা টাইম স্পেসিফাই করে দেওয়া থাকবে নোটিশের মধ্যে where the process of return results in additional liability or in reduction of refund. Refund যদি কমে কিংবা additional যদি liability হয় as case may be, যে ক্ষেত্রে যে কেস আর কি। তাহলে এটা হচ্ছে নোটিশের বিষয়। সিতে giving him an opportunity to file an amended return, একটা সংশোধিত রিটার্ন ফাইল করার একটা সুযোগ দিতে হবে in the applicable cases where within the time specified in the notice addressing the difference mentioned in the notice and pay within the time specified in the notice the tax and other amount that becomes payable as a result of the process. তাহলে এখানে একটা সুযোগ দেবে যে আপনি সংশোধিত রিটার্ন দাখিল করেন এবং একটা সময় দেয়া হবে, ওই সময়ের মধ্যে ট্যাক্সটা দিয়ে দেবেন। এই হচ্ছে সাবসেকশন 3 তে বলা আছে যদি কোনো পার্থক্য পাওয়া যায় তাহলে প্রথমে ডিসিটি কি করবেন। এটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? রিটার্ন প্রসেসের প্রক্রিয়ায় যদি কোনো তারতম্য পাওয়া যায় সেক্ষেত্রে ডিসিটি কি করবেন প্রাথমিকভাবে? আচ্ছা, এখন মনে করেন আমরা রিটার্নটা জমা দিলাম where a notice under subsection 3, মানে এই যে আমরা সাবসেকশন 3 পড়লাম এই এর অধীনে একটা নোটিশ ইজ সার্ভ করা হয়েছে। দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল, এখানে এতে বলা আছে সেন্ড এ লেটার অফ অ্যাকসেপ্টেন্স অফ অ্যামেন্ডেড রিটার্ন উইদিন 90 days where all of the following conditions are fulfilled. আমরা যদি অ্যামেন্ডেড রিটার্ন জমা দেই তাহলে উনি 90 দিনের মধ্যে, এই 90 ডেজটা আগে ছিল এখানে আমাদের 60 ডেজ, 2018 সালে এটা চেঞ্জ হয়ে 90 ডেজ হয়েছে। তো একটা চিঠি দিবেন, সেটা 90 দিনের মধ্যে উনি অ্যাকসেপ্ট করে একটা চিঠি দিবেন, লেটার অফ অ্যাকসেপ্টেন্স। এই যে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেবেন কি কি কন্ডিশন ফুলফিল করলে দেবেন, এখানে 3টা কন্ডিশনের কথা বলা আছে। 1. An amended return is filed in accordance with the provision of clause C of subsection 3. তাহলে C তে amended return এর কথা বলা আছে, এই প্রভিশন অনুযায়ী amended return করতে হবে এটা বলা আছে। 2. Any tax or any other amount payable under this ordinance as a result of the process has been paid on or before the submission of the amended return. Amended return যেটা আপনি সংশোধিত রিটার্ন সাবমিট করলেন ওইটা সাবমিশনের সাথে কিংবা সাবমিশন করার আগে যত টাকা ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দিয়ে দিতে হবে। 3. The difference mentioned in subsection 3 has been duly resolved in the return. যে ডিফারেন্সটা বলা হয়েছে সাবসেকশন 3 তে এটা আপনার সংশোধিত রিটার্ন যেটা জমা দেবেন অ্যামেন্ডেড রিটার্ন এটাতে ডিউলি রিজলভ হতে হবে, মানে সঠিকভাবে এটা সমাধান হতে হবে। এই হচ্ছে
সাবসেকশন 4 এর এ send a letter of acceptance of amended return within 90 days. বিতে বলা আছে serve after the expiry of the date of response of the SSC ওই যে আগে 3 তে যে ডেট বলা আছে একটা নোটিশ দেয়া হবে ইন দা নোটিশ আন্ডার সাবসেকশন 3 ওই নোটিশে যে তারিখটা দেয়া আছে তারিখের মধ্যে যদি আপনি amended return না দেন a notice of demand along with a sheet of computation of income tax, refund or other related particulars where any of the conditions mentioned in clause A is not fulfilled. যদি এটা ফুলফিল করা না হয় আপনি যদি রিটার্ন আপনি যদি amended রিটার্ন জমা না দেন কিংবা জমা দিলেও আপনি যদি এই কন্ডিশন গুলা ফুলফিল না করেন সেক্ষেত্রে আপনাকে একটা ডিমান্ড নোটিশ পাঠিয়ে দিতে পারবে নোটিশ অফ ডিমান্ডের কথা বলা হয়েছে এখানে বলা আছে provided that a notice of demand shall be served within 9 months এখানেও এটা 6 ছিল 6টাকে 9 হয়েছে 6 কে এটা 9 করা হয়েছে 6টাকে 6 মান্থস এর জায়গায় 9 মান্থস হয়েছে আর 60 ডেজ এর জায়গায় 90 ডেজ এটা 2018 সালে এই দুইটা চেঞ্জ এসেছে এখানে 2018 সালে 9 মান্থস from the date of serving notice under subsection 3 subsection 3 এর অধীনে নোটিশ যখন সার্ভ করা হলো এর 9 মাসের মধ্যে ডিমান্ড করতে হবে না দিলে আবার এটা কার্যকর থাকছে না এই হচ্ছে আমরা রিটার্ন সাবমিট করলাম করার পরে ডিসিটি প্রসেস করলো প্রসেস করার পরে কোনো প্রবলেম পেলে আমাদেরকে নোটিশ করবে নোটিশ করলে আমরা রিভাইজ রিটার্ন সাবমিট করব সাথে ট্যাক্স সাবমিট করব এবং যে ডেটের মধ্যে বলেছে ওই ডেটের মধ্যে আমরা সাবমিট করব এরপরে এটা যদি সঠিক হয় আমরা যদি কন্ডিশনস গুলা সব ফুলফিল করি তাহলে ডিসিটি এখানে একটা অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করবে লেটার অফ অ্যাকসেপ্টেন্স অফ অ্যামেন্ডমেন্ট রিটার্ন 90 দিনের মধ্যে আর যদি এখানে আমরা এ তে যা বলা আছে তা যদি না হয় তাহলে বি অনুযায়ী ডিসিটি এখানে 9 মাসের মধ্যে একটা ডিমান্ড নোটিশ পাঠিয়ে দেবে মানে এখানে 90 দিন মানে 3 মাস আর এদিকে হচ্ছে 9 মাস সময় থাকলো ডিসিটির কাছে এটা প্রসেস করে আপনার কাছ থেকে ডিমান্ড নেয়ার এই বিষয়টা হচ্ছে প্রসেসের ক্ষেত্রে অ্যারিথমেটিক্যাল এররের ক্ষেত্রে কোনো কোয়েশ্চন আছে কিনা এইটুকু আলোচনা রিটার্ন প্রসেসের বিষয়ে আমরা এই আলোচনাগুলা শুরুর দিকে করেছিলাম আমরা যখন পার্সোনাল ট্যাক্স রিটার্ন করি পার্সোনাল ট্যাক্সেশনের ক্ষেত্রে যখন রিটার্ন ফিল আপের যে গাইডলাইনটা আছে এনবিআর এর এখানে 82 বিপি সম্পর্কে বলা ছিল এই বিষয়গুলো আমরা পড়েছিলাম তখন বিস্তারিতই পড়েছি আমরা এখন কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায় রিটার্ন প্রসেসের বিষয়টা ক্লিয়ার কিনা জাকির ভাই জি স্যার ওই যে আমরা যে প্রথমে করেছিলাম ক্লাসের ফার্স্টের দিকে ওই সব বুঝতে পারছি আর এখন মোটামুটি আরেকটু ডিটেইলস হচ্ছে তো এজন্য ক্লিয়ার হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ এটা কিন্তু অডিট না অডিটের বিষয়ে আরো পরে আসছে এটা হচ্ছে প্রসেস এই বিষয়টা তো মনে আছে আপনাদের নিশ্চয়ই অডিটের বিষয়টা এখানেই আছে আর একটু পরে আসবে অডিটের বিষয়টা তাহলে আমরা দেখলাম যে প্রসেসের বিষয়টা কি আছে এখন আমরা যদি রিটার্ন সাবমিট করার পরে এটা তো দেখলাম আমরা রিটার্ন সাবমিট করলাম সাবসেকশন 1 এর অধীনে ডিসিটি এখানে প্রসেস করলেন রিটার্নটা এখন যদি দেখা যায় রিটার্ন সাবমিট করার পরে আমরা যদি দেখি আমাদের ভুল হয়ে গেছে রিটার্নে তাহলে আমরা কি করতে পারি
where এখানে সাবসেকশন 5 এ বলা আছে where after filing the return under subsection 1 সাবসেকশন 1 এ রিটার্ন জমা দেওয়ার পরে the SSE finds that owing to any unintentional mistake the tax or any other amount payable under this ordinance has been paid short or computed short by reasons of underreporting of income or overreporting of rebate, exemption or credit or for any other reasons, he may file the Deputy Commissioner of Taxes an amended return. তার মানে আমরা ভুল করলেও আমাদের একটা amended return যেচে দিয়ে দিতে পারি আমরা চাইলে। এখানে কিছু কন্ডিশন বলা আছে এ এবং বি তে। এতে বলা আছে অ্যাটাচিং দ্য amended return in return a written statement mentioning the nature and the reason of the mistake. তাহলে এই যে ভুলটা হলো এটা কি ভুল হয়েছে এবং কি কারণে হয়েছে এটা একটু মেনশন করে একটা রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, লিখিত একটা স্টেটমেন্ট দিতে হবে এটার সাথে, রিটার্নের সাথে। বি পেইং ইন ফুল অন অর বিফোর ফাইলিং দ্য অ্যামেন্ডেড রিটার্ন, রিটার্ন ফাইলিং করার সময় কিংবা তার আগে পুরোটাই দিতে হবে। কি দিতে হবে? দ্য ট্যাক্স এন্ড এনি আদার অ্যামাউন্ট দ্যাট ওয়াজ পেইড শর্ট অর কম্পিউটেড শর্ট, ট্যাক্স এবং অন্য অ্যামাউন্ট যেটা কম পে করা হয়েছে মূল রিটার্নে কিংবা কম ক্যালকুলেট করা হয়েছিল এটা। টু অ্যান ইন্টারেস্ট at the rate of 2%, আমরা জানি যে প্রতি মাসে 2% ইন্টারেস্ট দিতে হয় যদি আমরা লেট করি, ট্যাক্সের পরে দেই, per month on the amount mentioned in subclause 1, মানে সাবক্লজ 1 এ যে অ্যামাউন্টটা বলা আছে ওই অ্যামাউন্টের উপরে, নট পুরো অ্যামাউন্ট, জাস্ট যেটুকু আমরা কম ট্যাক্স দিয়েছি ওইটুকুর হিসাবের সাথে 2% ইন্টারেস্ট দিতে হবে পার মান্থ। এটা তো স্যার ইয়ার পরে মানে ট্যাক্স ডের পরে। হ্যাঁ, এটা তো এমনিতেই ট্যাক্স ডের পরে হবে। হ্যাঁ সেটাই। ট্যাক্স ডের আগেও, হ্যাঁ না ট্যাক্স ডের আগেও তো হতে পারে। সেটা কি রকম? মনে করেন আপনি রিটার্ন দিয়েছেন জুলাই মাসে, অগাস্ট সেপ্টেম্বর মাসে আপনি দেখলেন যে আপনার এটাতে ভুল আছে, আপনি দিয়ে দিতে পারেন আবার। ও আচ্ছা আচ্ছা। কিন্তু এই বিষয়টা এখানে ক্লিয়ার করা নাই যে 2% তো আপনি ট্যাক্স ডের পরে দেওয়ার কথা, কিন্তু এখানে সরাসরি বলা আছে 2% পার মান্থ। যদি বলা হতো যে ওই আন্ডার দ্যাট সেকশন তাহলে ইয়ে হতো। তো এটা একটা ব্যাখ্যা নিশ্চয়ই চাইলেই দিয়ে দেবে জাতীয় রাজস্ব। স্যার এই যে 2% এটা কি আমরা মাস হিসাবেই করব না দিন হিসেবে? মাস হিসাবে, মাস হিসাবে। মাস হিসাবে। এখন যদি আমি 1 মাস 10 দিন পরে করি, রিভার্স রিটার্ন করি, তাহলে কি আমার 2 মাসেরই সুদ দিতে হবে নাকি 1 মাস 10 দিনের দিতে হবে? আপনি চাই 1 মাসেরটা তো দিতেই হবে। হ্যাঁ, আর বাকি যে 10 দিন এটা কি আমি বাকি 10 দিন আপনি ভাগ করতে চাচ্ছেন? জি স্যার। ভাগ করতে চাইলে এটা ওই জায়গাতে একটা ইয়ে আছে, আপনার ব্যাখ্যা আছে এবং উদাহরণ দেয়া আছে, এই ধরনের একটা উদাহরণ। আপনার 2% এর আইনটা যে সময় আসছে ওই পরিপত্রে এটা সামনে আনলে আমি ব্যাখ্যাটুকু আপনাকে ইয়ে করতে পারবো। ওই জায়গাতেই আছে ব্যাখ্যাটা দেয়া, উদাহরণ দেয়া আছে। এটা সরাসরি আইনে বলা নাই, কিন্তু পরিপত্রের মাধ্যমে ব্যাখ্যায় বলা আছে, আপনি ইয়ে করতে পারবেন। ওই ব্যাখ্যাটুকু লাগবে। ওই ব্যাখ্যাটুকু যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটা এস্টাবলিশ করতে পারবেন। জি স্যার। আর ওই সুদটা তো হবে 2% যেটা যতটুকু আমি কম দিয়েছি ঠিক ততটুকুর উপরে। রাইট, যতটুকু কম দিয়েছেন ততটুকুর উপরে। আর দিন হিসাব করতে হবে যে লাস্ট মানে আমি যে ডেটে সাবমিট করেছি রিটার্ন ওই ডেটে থেকে পরবর্তী রিভাইজ ডে যে যত দিন ওইভাবেই তো আমার ক্যালকুলেশনটা করতে হবে। আমরা এই জায়গায় পড়ছি যখন আমরা রিটার্ন সাবমিট করে ফেলেছি, করার পরে অ্যামেন্ডেড রিটার্ন দিচ্ছি, এই জায়গাতে আমরা যেটা পড়ছি 82BB তে পরে অ্যামেন্ডেড রিটার্ন দিচ্ছি। সো এই ক্ষেত্রে সরাসরি বলা আছে 2% দিতে হবে পার মান্থ, যেটুকু গ্যাপ আছে।
এই জায়গাতে বলা আছে যে সরাসরি 2% করে দিতে হবে। তার মানে আইন অনুযায়ী আপনাকে দিতেই হবে 2%। ওই যে আপনি যখন রিটার্ন জমা দিয়েছেন তারপরের থেকে। আপনি যখন রিটার্ন জমা দিয়েছেন তারপরের থেকেই দিতে হবে। এই জায়গাতে এটাই বলা আছে। ক্লিয়ার কিনা জাকির ভাই? আর নরমালি তো আমরা Clear. ট্যাক্স এর পরে থেকে 2% দেই। জি স্যার। এই জায়গায় ওইটুকু অংশ ক্লিয়ার করা হয়নি, যেটা ওই যে আমি ডালি ভাইকে যেটা বললাম আগেও তো হতে পারে আপনার ভুল, আপনি পেয়েছেন ট্যাক্স এর আগে, সেটাও তো হতে পারে। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কি হবে? স্যার আমার যে প্রশ্নটা ছিল যে হয়তো 2 দিন ওভার হয়েছে, অর্থাৎ আমি 1 মাস দিলাম ফুল, তারপরের এসে আমার 1 মাসের মধ্যে মাত্র 2 দিনই হয়েছে, তার মানে কি আমার বাকি 28 দিনের আচ্ছা, পুরোটাই আমার সুদ দিতে হচ্ছে? এটা আপনি ইন্টারেস্টের আলোচনাটা আলাদা ভাবে করবেন, ঠিক আছে? এটার সাথে ওটা মিলানো ঠিক হবে না। এটা আমি ওই পরিপত্র বের করে ওই জায়গায় উদাহরণ দেয়া আছে যেভাবে, একেবারে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেবো আপনাকে। ক্লিয়ার জাকির ভাই? আপনি খেয়াল রাখবেন, এটা আমরা জি স্যার। আলোচনায় রাখবো। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিভাবে ক্যালকুলেট করবেন। এটা সবসময় কাজে লাগবে আপনার ক্যালকুলেশনটা। তো এটা আমরা সরাসরি ওই যে 2% এর বিধানটা যে জায়গায় বলা আছে এবং যখন এসেছে তখন পরিপত্রে যে ব্যাখ্যাটুকু দেয়া আছে ওই ব্যাখ্যা থেকে পড়লে জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাখ্যাটা আমরা পাবো। আর এখন আমি আমার মতো করে ব্যাখ্যা দিলে আপনার কাছে এটা মানে এই ধারার সাথে সঙ্গতিপূর্ণ না, এটা সেকশন 82 এর সাথে এখানে আসছে না এই আলোচনায়, এইটুকু আলোচনায়। ক্লিয়ার জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার। উদাহরণ দেখলে অনেকটা ক্লিয়ার হবে, ভালোভাবে ক্লিয়ার হবে আপনার বিষয়টা। আপনি এটা খেয়াল রেখেন, আমরা পরবর্তীতে আলোচনা এটা নিয়ে আসছি 2% এর আলোচনাটা। আচ্ছা, এই অংশ 5 টা ক্লিয়ার কিনা? আমরা যদিও এগুলো আলোচনা করেছি আগে পার্সোনাল ট্যাক্সেশনের আলোচনায় 5 এর বিষয়টা, যে আমরা নিজেরা দিতে পারি রিটার্ন। আমরা প্রথম দিকের ক্লাসেই নিজেরা রিভাইজ রিটার্ন দিতে পারি। তো এখানে 2% দিতে হবে এটা বলা আছে। দেওয়ার পরে কি হবে? And if the Deputy Commissioner of Taxes is satisfied that the amended return is filed in compliance with the conditions mentioned in A and B, A আর B এ ফুলফিল করেছেন। তার মানে খেয়াল করে দেখেন, আপনার হিসাব অনুযায়ী আপনি যেটা দিয়েছেন ট্যাক্স এটা দিয়ে দিয়েছেন এবং 2% দিয়েছেন এবং রিটার্ন স্টেটমেন্ট দিয়েছেন এবং ডিসিটি যদি স্যাটিসফাইড হন তাহলে he may allow the amended return. উনি amended returnটা allow করতে পারবেন। Provided that no amended return shall be allowed after the expiry of 180 days. 180 days from the date of filing of original return. Original return filing এর ডেট থেকে 180 দিন। Under subsection 1 or বলা আছে এখানে, খেয়াল করবেন, after the original return has been selected for audit under subsection 7. Subsection 7 এর অধীনে যদি অডিটে পড়ে যায় তাহলে এই সেকশনে অ্যামেন্ডেড রিটার্ন দেয়া যাবে না। আর রিটার্ন সাবমিশনের 180 দিন যদি আপনার ক্রস হয়ে যায় তাহলেও রিটার্ন দিতে, সংশোধিত রিটার্ন আর দিতে পারবেন না। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। এটা আমরা আগেও আলোচনা করেছি। আসলে আজকের আলোচনাটুকু রিপিট হচ্ছে, কিন্তু সরাসরি আইনের ধারায় গিয়ে আমরা আলোচনা করছি। আর আগের আলোচনাটুকু আমরা করেছিলাম রিটার্ন ফিল আপের যে নির্দেশিকা আছে জাতীয় রাজস্ব বোর্ডের, এটা থেকে। 6 এ বলা আছে no notice under section 3 shall be served after the expiry of 12 months from the date of submission of return under subsection 1 or amended return under subsection 5 as the case may be. তাহলে 1 বছর যদি হয়ে যায়, 12 মান্থ যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা আর প্রসেসও করতে পারবে না।
3 তে যেটা বলা আছে যে প্রসেসের যে নোটিশ, মানে ডিসিটির হাতে আপনি রিটার্ন জমা দেওয়ার পরে 1 বছর সময় আছে এটা প্রসেস করার জন্য। 6 এসে এই বিষয়টাই ক্লিয়ার করা হয়েছে। কিংবা আপনি যদি অ্যামেন্ডেড রিটার্ন দিয়ে থাকেন সাবসেকশন 5 অনুযায়ী, তাহলে এটা প্রসেস করার জন্য। ক্লিয়ার কিনা? আচ্ছা, 7 এ বলা আছে অডিটের বিষয়টা। The board or any authority subordinate to the board, বোর্ডের অধীনস্থ কোনো অথরিটি কিংবা বোর্ড, if so authorized by the board in this behalf, may select in the manner to be determined by the board a number of returns filed under subsection 1 or of amended returns accepted under clause A of subsection 4, subsection 4 এর এতে, or of amended returns allowed under subsection 5, and refer the same to the Deputy Commissioner of Taxes for the purpose of audit. তাহলে বোর্ড কিংবা বোর্ডের অধীনস্থ কেউ অডিটের জন্য যে কোনো রিটার্ন ডিসিটিকে পাঠাতে পারবেন। এখানে বলা আছে মে সিলেক্ট ইন দ্য ম্যানার টু বি ডিটারমাইন্ড বাই দ্য বোর্ড, বোর্ড ঠিক করবে কোন ম্যানারে এটা সিলেক্ট করা হবে অডিটের জন্য। তাহলে সাথে এসে অডিটের ক্ষমতাটুকু বলা আছে। তো অডিটে পড়লে অ্যাসেসমেন্টটা কিভাবে হবে এই বিষয়টা আমরা পরের অ্যাসেসমেন্টের পরের ধারাগুলাতে গিয়ে আমরা দেখব অডিটে পড়ার পরে অ্যাসেসমেন্ট কিভাবে হবে। কারণ 82BB তে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয়ে গেল, কিন্তু অডিটে পড়লো, অডিটে পড়ার পরের প্রক্রিয়াটুকু আমরা পরে দেখব। এখন এখানে যেটা বলা আছে কোন কোন ক্ষেত্রে অডিট হবে না, provided that a return filed or an amended return accepted or allowed under this section shall not be selected for audit. অডিটের জন্য সিলেক্ট হবে না। Where এখানে এসে A B C বলা আছে 3টা কন্ডিশন। এতে বলা আছে such return or amended return except a return of income of financial institution, financial institution এর রিটার্ন বাদে। এইটুকু অংশ চেঞ্জ হয়েছে 2019 সালে এসে। আমরা দেখেছিলাম আলোচনার শুরুতে যে 2018-তে 3টা চেঞ্জ হয়েছে আর 2019-এ একটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটুকুই আছে, বাদ বাকি আইন মূল আইনই আছে 2017 সালে যেটা সাবস্টিটিউট হয়ে এসেছে, এটাই আছে। তো এখানে 15% যদি বেশি দেয়া হয়, shows at least 15% higher total income than the total income assessed in the immediate preceding assessment year, and B, such return or amended return is accompanied by corroborative evidence in support of income exempted from tax. যদি কোনো ট্যাক্স exempted ইনকাম থাকে তাহলে এটার এভিডেন্স সহ রিটার্ন জমা দিতে হবে। 2 is accompanied by a copy of bank statement or account statement as the case may be in support of any sum or aggregate of sum of loan exceeding টাকা 5 lakh, 5 লাখের উপরে যদি থেকে থাকে কোনো লোন taken other than from a bank or financial institution, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাদে যদি থাকে লোন থাকে 5 লাখের উপরে, তাহলে এটা দিতে হবে। ডকুমেন্ট ব্যাংকিং চ্যানেলে এসেছে কিনা। 3 does not show the receipt of gift during the year, কোনো এই ইয়ারে কোনো গিফট রিসিভের বিষয় থাকবে না। 4 does not show any income which is subject to tax exemption or reduced tax rate under section 44, section 44 এর অধীনে exemption কিংবা reduced tax rate এর
এক্সাম্পটেড ইনকাম কিংবা ট্যাক্স এক্সাম্পশন কিংবা রিডিউস ট্যাক্স রেটের কোনো ইনকাম এখানে দেয়া আছে থাকলে এটা হবে না। ডাজ নট শো এ রেজাল্ট অলসো অর রেজাল্ট এনি রিফান্ড, কোনো রিফান্ড আসতে পারবে না এখানে। আর সিতে বলা আছে দ্য এসএসসি হ্যাজ কমপ্লাইড with the provision of section 75A 108 এবং 188A এগুলা কমপ্লাই করতে হবে। এই অংশটুকু আমরা পড়েছি পার্সোনাল ট্যাক্সেশনের রিটার্ন ইয়ের ক্ষেত্রে। এটা আমরা এই যে আলোচনা করলাম 82A তে যে বিষয়টা আমরা দেখলাম যে অ্যাসেসমেন্ট আন্ডার সিম্পলিফাইড প্রসিডিউর, এখানে কিন্তু এই ধরনের একটা বিষয়ই বলা ছিল, 10% করে বাড়িয়ে বাড়িয়ে দেখানো 97 এর জুলাই, 95 এর পয়লা জুলাই থেকে। এই বিষয়টাই এখানে এসে ড্রাফট হয়েছে 15% করে যদি আপনি বাড়িয়ে দেখান ইনকাম, তাহলে আপনার এটা আর অডিট হবে না। আর ওইখানে অ্যাসেসমেন্ট কনফার্ম হয়ে যাবে, এখানেও অ্যাসেসমেন্ট কনফার্ম হয়ে যাবে আন্ডার সেকশন 82BB, যেহেতু আপনার অডিটের সুযোগ নেই। ক্লিয়ার কিনা এই অংশটুকু? এটা একটা গ্রে জোন দেওয়া হয়েছে আইনে, আপনি যদি চান এই সুযোগ নেওয়ার জন্য, তাহলে এখানে আপনার রিটার্নটা আর অডিট করার সুযোগ নেই। তবে প্রসেস করা যাবে, আপনি যদি ক্যালকুলেশনে ভুল করেন প্রসেস করা যাবে, প্রসেসে কোনো অসুবিধা নেই, কিন্তু অডিট করা যাবে না এখানে। টোটাল ইনকাম মানে স্যার, মানে টোটাল ইনকাম মানে তো টোটাল ইনকাম, স্যালারি, এগ্রিকালচার, হাউস, সব মিলে। হ্যাঁ, আমরা ওই যে ইয়েতে দেখেছিলাম পুরো বিষয়টা, অ্যাসেসমেন্ট সময়। 15% হায়ার, আমরা ওই যে নির্দেশিকায় আছে, আপনি খুলে হুম দেখুন। হুম 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 হুম। আরো ডিটেল আমরা 2017-র পরিপত্রে পাবো, এইটুকু আমরা দেখে নেব। আমি এই অংশটুকু শেষ করার পরে আমি এটা দেখাচ্ছি। কোনো কোয়েশন আছে কিনা এই অংশে? এই অংশটা পরিচিত পরিচিত লাগতেছে তো। হ্যাঁ, Relevant আমরা আগে পড়েছি, আবার পড়লাম, আজকে আবার আমরা সামারি করব এটার। মানে 82BB তে কি আছে আপনি সরাসরি বলে দিতে পারবেন আজকের আলোচনা পড়ে, আশা করছি। সামারি করব আর কি আমরা। এটা একটা সুযোগ বলা আছে, অডিটের কথা বলা আছে, আবার অডিটের সাথে একটা সুযোগের কথা বলা আছে। এর আগে আমরা দেখেছি যে প্রসেসের কথা বলা আছে, প্রসেসের সাথে আপনার রিভাইজ রিটার্ন সাবমিশনের একটা সুযোগের কথা বলা আছে। মানে প্রত্যেকটা জায়গায় এখানে করদাতা বান্ধব নীতি, আপনি চাইলে কিন্তু এই সুযোগগুলা নিতে পারেন, এবং প্রত্যেকটা জায়গাতেই একটা আহ আহ, আপনাকে আহ ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, রিভাইজ রিটার্ন দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আছে। তো আমরা আরেকটু অ্যাডভান্স হই সাবসেকশন 8 এ, where after conducting the audit the Deputy Commissioner of Taxes is satisfied that the affair of SSC has not been duly reflected in the return or the amended return or in statements and documents submitted therewith, he shall communicate the findings of the audit to the SSC and serve a notice requiring him to file a revised return, reflecting the findings of the audit and pay tax and any other applicable amount on the basis of revised return on or before the filing of such revised return. তার মানে অডিটে পড়ার পরে অডিটের ফাইন্ডিং সহ একটা নোটিশ দেবেন ডিসিটি, এ নোটিশ রিকোয়ারিং হিম, মানে হিম বলতে এখানে এসএসসি, টু ফাইল এ রিভাইজ রিটার্ন, খেয়াল করে দেখেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন আমি বলছি, কারণ অডিটের নোটিশ যখন করলো আপনাকে, যে দেখা গেল অডিটে তো বোর্ড সিলেক্ট করে দিল, দেওয়ার পরে ডিসিটি দেখলেন যে অডিটে এখানে আপনার প্রবলেম আছে, কি কি পয়েন্ট আছে, ফাইন্ডিংস গুলা উনি লিখলেন, ফাইন্ডিংস গুলা উনি কমিউনিকেট করবেন এবং একটা নোটিশ সার্ভ করবেন এবং বলবেন রিভাইজ রিটার্ন দেওয়ার জন্য। খেয়াল করে দেখেন বিষয়টা। তাহলে রিভাইজ রিটার্ন দেওয়ার
কথা কিন্তু ডিসিটি ডিকটেট করবেন আপনাকে। আমরা দেখা যায় যে অডিট কার্যক্রমে রিভাইজ রিটার্ন খুব কম দেয়া হয় এবং রিভাইজ রিটার্নের ব্যবহার আমাদের খুবই কম প্র্যাকটিক্যালি, কিন্তু আইনে রিভাইজ রিটার্ন দাখিলের গুরুত্ব প্রয়োজনীয়তা বলা আছে সব জায়গাতেই। এখানে রিভাইজ রিটার্ন সাবমিশনের বিষয়টা বলা আছে। ডিসিটি অডিট করলেন, অডিট করে ভুল ত্রুটি দেখলেন, এই ভুল ত্রুটি আপনি সংশোধন করে এটা রিভাইজ রিটার্ন সাবমিট করবেন যদি এগ্রি হন আপনি। এখন মনে করেন আপনি রিভাইজ রিটার্ন সাবমিট করলেন, 9 এ বলা আছে where a revised return is filed, the Deputy Commissioner of Taxes is satisfied that the findings of audit has been duly reflected in the revised return and the tax and other applicable amount have been fully paid in compliance with the provision of subsection 8 এ যেটা বলা আছে যে যে বিষয় ফাইন্ডিংস আছে এগুলো অনুযায়ী he may accept the revised return and issue a letter of acceptance to the SSA। এখানে মে কথাটা বলা আছে, উনি অ্যাকসেপ্ট করতে পারেন, ডিসিটি করবেন শ্যাল বলা নেই, উইল বলা নেই, এখানে মেটা বলা আছে, উনি করবেন এটা বলা নেই, করতে পারেন এটা। 10 এ বলা আছে where after the service of notice under subsection 8 no revised return is filed, কোনো revised return দেওয়া হলো না, or the revised return that has been filed does not reflect the findings of the audit or tax or other applicable amount has not been paid in compliance with the provision of subsection 8 tax দেওয়া হলো না, the Deputy Commissioner of Taxes shall proceed to make assessment under section 83 or 84 whichever is applicable। তার মানে আমরা আরো দুইটা সেকশন দেখলাম, 83 এবং 84, এটা অনুযায়ী উনি অ্যাসেসমেন্ট করবেন। এই আলোচনাটুকু আমরা বাকি আছে 83 এবং সেকশন 84 এর আলোচনা, যেটা আমরা অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং এবং বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, এটা আমরা আগে আলোচনায় আসেনি, পাননি এই বিষয়টুকু, এই আলোচনাটুকু আমরা এক্সটেন্ড করব। তো এই হচ্ছে পদ্ধতি। তার মানে পরের এখন আপনি সেকশন 82 বিবি থেকে শিফট হয়ে গেলেন 83 কিংবা 84 এ, যে সেকশনে অ্যাসেসমেন্ট হবে ওই সেকশনে চলে যাবে ডিসিটি। আচ্ছা, এখানে সেকশন 82 বিবি তে আরো কিছু সুযোগের কথা বলা আছে নিউ বিজনেসের ক্ষেত্রে। এখানে 11 এ বলা আছে in the case of a return submitted under subsection 1 no question as to the source of initial capital of the business or profession of a new SSC। একজন নতুন করদাতার বলা আছে বিজনেস প্রফেশনের এখানে ইনিশিয়াল ক্যাপিটাল সম্পর্কে কোনো প্রশ্ন উঠানো যাবে না if the SSC, যদি SSC shows income which exceeds the tax exemption threshold, যেটা আছে tax exemption threshold 3 লাখ টাকা কিংবা 3,50,000 টাকা, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, and which is not less than 20% of the initial capital invested in the business or profession, এবং যে ক্যাপিটালটা দেখালেন আপনি ওই ক্যাপিটালের 20% এর কম নয়, মানে greater than or equal to 20% of the initial capital, initial capital এর 20% এর বেশি। মনে করেন আমরা ক্যাপিটাল দেখালাম 10 লাখ টাকা, 10 লাখ হবে না কারণ 10 লাখের 20% 2 লাখ, 2 লাখ হচ্ছে থ্রেশহোল্ডের নিচে পড়ে। মনে করেন ক্যাপিটাল আমরা দেখলাম 20 লাখ টাকা, 20 লাখের 20% হচ্ছে 4 লাখ টাকা। আমরা যদি ইনকাম 4 লাখ টাকা কিংবা তার থেকে বেশি দেখাই, তাহলে ওই যে ইনিশিয়াল ক্যাপিটালটা আছে 20 লাখ টাকা, এটা সম্পর্কে কোনো কোয়েশ্চন করতে পারবেন না। আরেকটা কন্ডিশন আছে এখানে, মেনশনস ইন রাইটিং that the return falls under this subsection, লিখিত দিতে হবে যে রিটার্নটা এই রিটার্ন falls under subsection 11 of section 82 BB, এই বিষয়টা লিখে দিতে হবে। এই লিখে দিলে আর হচ্ছে 20% যদি ইনকাম দেখায় তাহলে এটা
ওই ইনিশিয়াল ক্যাপিটাল সম্পর্কে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, আবার একটু আলোচনা করে নিচ্ছি, ক্লিয়ার কিনা এই জায়গাটুকু। কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? ক্লিয়ার স্যার। দুইটা জায়গায় একটু পার্থক্য আছে, একটু খেয়াল করবেন। আমরা যখন রিভাইজ রিটার্ন নিজে থেকে দেব, এখানে আগে বলা আছে রিভাইজ রিটার্ন দেওয়ার ক্ষেত্রে, আমরা যদি দেখি 5 এ, attaching with the amended return a written statement mentioning the nature and the reason for the mistake, এই বিষয়টা বলা আছে। এখানে রিটার্ন স্টেটমেন্ট বলা আছে, খেয়াল করবেন। আবার অ্যাটাচিং বলা আছে, সংযুক্ত স্টেটমেন্ট দিবেন। আর এখন আমরা যেটা পড়লাম সেকশন 11 সাবসেকশন 11, এখানে বলা আছে মেনশনস ইন রাইটিং দ্যাট দ্য রিটার্ন ফলস আন্ডার সাবসেকশন, মানে এটার সাথে আলাদা স্টেটমেন্ট দিতে হবে না, স্টেটমেন্ট অ্যাটাচ করে দিতে হবে না, জাস্ট উল্লেখ করতে হবে লিখিতভাবে, মানে রিটার্নের উপরে আপনি লিখে উল্লেখ করবেন যে এই রিটার্ন 82 বিবি 11 এর অধীনে পড়ে এই বিষয়টা, তাহলে আর আপনার ইনিশিয়াল ক্যাপিটাল সম্পর্কে কোনো কোয়েশ্চন করবে না। অনেকে বলেন যে না এটা আবার লিখিত স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু লিখিত স্টেটমেন্ট দেওয়ার কোনো আইনে বলা নাই। আইনে স্টেটমেন্ট যেটা বলা আছে আরেকটা জায়গায়, এখানে খেয়াল করে দেখেন ওয়ার্ডিংটা কি আছে, শব্দটা বলা আছে এখানে অ্যাটাচিং, অ্যাটাচ করে দিতে হবে। আবার রিটেন স্টেটমেন্ট বলা আছে, রিটেন স্টেটমেন্ট লিখিত বিবৃতি বলা আছে। আর এখানে বলা আছে মেনশনস, মেনশন করতে হবে, ইন রাইটিং লিখে মেনশন করতে হবে দ্য রিটার্ন ফলস আন্ডার সাবসেকশন, মানে অতিরিক্ত কোনো কাগজে ইয়ে করার প্রয়োজন নাই। হ্যাঁ কাগজেও করতে পারেন, কাগজে করার মাধ্যমে এটা মেনশন হলো, বাট এটা সরাসরি রিটার্নে লিখে করাটাই উত্তম, কারণ কাগজটা মিসিং হতে পারে অনেক সময়। ক্লিয়ার কিনা এটা? প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা বললাম আর কি, কিভাবে দেবেন। আচ্ছা, এটুকু ক্লিয়ার হলে এই যে ক্যাপিটাল সম্পর্কে কোয়েশ্চন করা যাবে না, এখন দেখা গেল আপনি ক্যাপিটাল এবছর দেখালেন, পরের বছর গিয়ে ফ্ল্যাট কিনে ফেললেন এই টাকা দিয়ে, এটা করা যাবে না। 12 এ বলা আছে যদি আপনি এটা করেন, করা যাবে, করলে কি হবে? In the case of a return for which the provision of subsection 11 applies, the minimum amount of capital maintained in business or profession at the end of the income year and 4 subsequent income years, মানে যে বছরে দেওয়া হয়েছে ওই বছরের এন্ড অফ দ্য ইনকাম ইয়ার পর্যন্ত এটা রাখতে হবে, এবং পরবর্তী আরো টানা 4 বছর সাবসিকুয়েন্ট 4 years, 4 subsequent income years shall be equal to the initial capital. And any amount of shortfall, যদি শর্টফল হয় এর থেকে, এই যে আমরা বললাম যে আমরা 20 লাখ টাকা দেখালাম, এটা থেকে যদি 2 লাখ টাকা কমে যায়, ওই 2 লাখ টাকা আপনাকে ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে অ্যাড করে দিবে। এখানে বলা আছে and any amount of shortfall of the capital in any income year shall be deemed as income from business or profession for that income year and shall be included in the total income of the assessee. assessee total income এটা ইনক্লুড হবে। তো এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে কিছু কন্ডিশনে, 11 এবং 12 এ এই বিষয়টা বলা আছে। আর আমরা অডিটের ক্ষেত্রে রিভাইজ রিটার্ন সাবমিশনেরও সুযোগের কথা বলা আছে। আর 15% হাইয়ার যদি আমরা ইনকাম দেখাই, কিছু কন্ডিশন ফুলফিল করি, তাহলে আমাদের রিটার্ন অডিটেও পড়বে না। প্রসেস 1 বছরের মধ্যে করতে পারবেন ডিসিটি চাইলে, আর প্রসেসে শুধুমাত্র অ্যারিথমেটিক্যাল এরর নিয়েই কোয়েশন করতে পারবেন। এটা আমরা আগে পড়েছি, দেখেছি। এখন 13 এ কিছু
ডেফিনেশন কিংবা আপনার এক্সপ্লেনেশন দেয়া আছে কিছু টার্মের। For the purpose of this section, a return includes any statement required to be filed under section 80. মানে রিটার্নের সাথে অন্যান্য যে স্টেটমেন্ট গুলা আছে, এখানে রিটার্ন বললে ওই স্টেটমেন্ট গুলাও আসবে এই সেকশনের ক্ষেত্রে। আমি যখন আপনাদেরকে ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন সম্পর্কে আলোচনা করেছি তখন কিন্তু আমি বলেছিলাম যে স্টেটমেন্ট গুলো আলাদা আর রিটার্নটা আলাদা। রিটার্ন বলেছিলাম পার্ট 1, 2, 3 আর সাথে শিডিউল আর স্টেটমেন্ট অফ অ্যাসেট লায়াবিলিটি আর স্টেটমেন্ট রিলেটেড টু লাইফস্টাইল। এই স্টেটমেন্ট গুলা আলাদা এখানে বলেছিলাম রিটার্নের ক্ষেত্রে সবসময়। কিন্তু এই সেকশনের ক্ষেত্রে যে রিটার্ন বলতে ওই স্টেটমেন্টটা এখানে চলে আসবে, স্টেটমেন্ট গুলো ইনক্লুডেড হবে। অন্যান্য ক্ষেত্রে স্টেটমেন্ট গুলো আলাদাই, কিন্তু এখানে রিটার্ন যে জায়গায় বলা আছে এখানে স্টেটমেন্টটাও ওই জায়গায় প্রযোজ্য হবে। এতে বলা আছে 13 এ। বিতে বলা আছে an incorrect claim which is apparent from the existence of any information in the return or in any statement or document filed therewith shall mean a claim on the basis of an entry in the return or in the statement or document submitted with the return. আমরা যে এই যে an incorrect claim which is apparent from the existence of any information in the return or মানে incorrect claimটার বিষয়টুকু এখানে আমরা দেখলাম বলা আছে যে আমরা shall mean a claim on the basis of an entry, রিটার্নে যে এন্ট্রি গুলা দিয়েছি এটার উপরে, in the return or in the statement যে স্টেটমেন্ট গুলা দিয়েছি, or document submitted with the return. 1 এখানে আবার 1, 2 বলা আছে of an item which is inconsistent with other entry of the same, অন্য এন্ট্রির সাথে যদি ইনকনসিস্টেন্স হয়ে থাকে তাহলে এখানে ইনকারেক্ট ক্লেম বলা হবে, or some other item or in such return, অন্য আইটেম এর সাথে স্টেটমেন্ট অর ডকুমেন্ট a return কিংবা statement or document, or in respect of a reduction, exemption or rebate or credit where such deduction, exemption, rebate or credit exceeds the specified statutory limit, statutory limit থেকে যদি বেশি হয়, which may have been expressed as monetary amount, যদি monetary amount এটা এক্সপ্রেস করা যায় percentage, ratio or fraction। তাহলে এই যে আমরা ইনকারেক্ট ক্লেমটাকে এখানে ডিফাইন করা হচ্ছে রিটার্নের সাথে সাবমিটেড রিটার্নে উল্লেখিত এবং সাবমিটেড ডকুমেন্টের উপরে ভিত্তি করে। রেগুলার ট্যাক্স মিন্স দ্য রেট অফ ট্যাক্স that would be applicable if the tax exemption or the reduced tax rate is were not granted। তাহলে রেগুলার ট্যাক্স মানে এক্সাম্পশন না হলে যে রেট হবে ওই রেটে। ডি হচ্ছে ইন ক্যালকুলেটিং 15% হায়ার টোটাল ইনকাম, দ্য ইনকাম ফ্রম দ্য সোর্সেস that are common between the assessment years for which the return under subsection 1 has been filed and the immediately proceeding assessment year shall be considered। আগে যেটা দিয়েছি এটা যদি কনসিডার হয় তাহলে এটার একটা পুরো ইয়েটা আমরা দেখেছিলাম 15% অধিকের যে বিষয়টুকু আছে। এই হচ্ছে সেকশন 82 বিবি। সেকশন 82 বিবি তে আমরা প্রথমেই সাবসেকশন 1টাই হচ্ছে মূলধারা, সাবসেকশন 2 থেকে রিসিটের প্রসেসের বিষয়টুকু বলা আছে। এখানে প্রসেস কিভাবে হবে পুরোটাই বলা আছে 4 পর্যন্ত। 5 এ গিয়ে দেখা যায় যে আমরা যদি ভুল করে থাকি তাহলে রিভাইজ রিটার্ন সাবমিট করার বিষয়টুকু বলা আছে, যেটার জন্য আমরা 180 দিন সময় পাবো। এটা
বলা আছে। আর 6 এ এসে বলা আছে যে 1 বছরের 3 থেকে এখানে 4 পর্যন্ত 2, 3, 4 এ আমরা যে ইয়েটুকু বলা আছে, প্রসেসের যে বিষয়টুকু বলা আছে এটা 1 বছরের মধ্যে করতে হবে ডিসিটি কে রিটার্ন সাবমিশনে। আর 7 এ অডিটের বিষয়টুকু বলা আছে। 7 এর প্রোভাইসোতে এসে বলা আছে 15% অ্যাবাভ যদি হয় আগের বছর থেকে ইনকাম, তাহলে এটা অডিটে পড়বে না। 8 এ বলা আছে ডিসিটি কি করবেন, আমাদেরকে অডিটের প্রসেসটা কিরকম হবে। 9 এও এইটুকু বলা আছে। 10 এ এসে আমরা দেখেছি যে নতুন ব্যবসার ক্ষেত্রে একটা সুযোগ দেয়া হয়েছে। না সরি 10 এ না, 12 এ 11 এ এসে আমরা এটা দেখেছি। 10 এ ডিসিটির এখানে যদি আমরা রিভাইজ রিটার্ন জমা না দেই তাহলে কি করবেন এই বিষয়টুকু বলা আছে। 11 এ এসে নতুন ব্যবসার ক্ষেত্রে যে সুযোগটুকু বলা আছে এটা বলা আছে, এবং 12 এ বলা আছে আমরা যদি ইনিশিয়াল ক্যাপিটালটা যে বছরে দেখিয়েছি ওই বছরের ইনকাম ইয়ারের শেষ এবং পরবর্তী ক্রমাগত 4 বছর যদি না দেখাই তাহলে সেক্ষেত্রে এটা আবার যে শর্টফলটা হবে ওই শর্টফলটা ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হিসাবে ক্যালকুলেট করা হবে। আর 13 এ এসে আমরা দেখলাম যে কিছু ক্লারিফিকেশন দেয়া হয়েছে কিংবা কিছু এক্সপ্লেনেশন দেয়া হয়েছে এখানে এই সেকশনের জন্য। এই হচ্ছে সেকশন 82 বিইবি। কোনো কোয়েশন আছে কিনা এর মধ্যে আমাকে বলতে পারো। জাকির ভাই 82 বিইবি ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। আমরা পড়েছি প্রথমে এই বিষয়ে আমরা পড়েছি আয়কর রিটার্ন পূরণের যে নির্দেশিকা আছে ওই নির্দেশিকায় এটা মোটামুটি কভার হয়ে গেছে। এখানে যে আলোচনা করলাম সবই ওই জায়গায় ছিল। এখন আমরা আবার আইনে এসে পুরো বিষয়টা দেখলাম এইটুকু। কিন্তু যেহেতু এই আইনটা গুরুত্বপূর্ণ, এই সেকশনেই আমরা রিটার্ন গুলা ফাইল করি সব সময়, এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। আপনারা যদি এর আগের সেশনের লেকচারটা দেখেন ওইখানে আরো কিছু এডিশনাল বিষয়ে আলোচনা করা আছে সেকশন 82 বিপিতে, এটা ইউটিউবে দেয়া আছে কিংবা আগের সেশনের ক্লাসের ইয়েতে পাবেন। এই সেশনে আমি এই জায়গা থেকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স থেকে আলোচনা করলাম, আগেরটা যাতে আপনাদের জন্য সাপ্লিমেন্ট হিসাবে থাকে। আর এখন আমরা একটু খুঁজে বের করব এটা সম্পর্কে, যদি আমরা আরেকটু পড়তে চাই তাহলে আমরা কোথায় কি পাবো খুঁজে। এটার জন্য আমাদেরকে এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে এই সেকশনে নিচে দেখতে হবে এটা কবে এসেছে। অর্থ আইন 2017-তে এসেছে, তার মানে পরিপত্র 2017-তে আমরা এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে পাবো। এরপরে 3টা চেঞ্জ আছে, 4টা চেঞ্জ আছে আমরা জানি। এই 4টা চেঞ্জটুকু 3টা এসেছে 18-তে আর একটা এসেছে শুধুমাত্র 19-এ। ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের বিষয়টা, অ্যাকসেপ্ট দ্য রিটার্ন অফ ইনকাম অফ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ওই বিষয়টা ওই 15% এর জায়গায়। আর এখানে 60টাকে 90 হয়েছে, 6 হয়েছে 9, এই বিষয়গুলো আমরা দেখেছি। আর ওই ফুল স্টপ সেমিকোলন হয়েছে এটা 2018 এ। তার মানে বড় ধরনের কোনো চেঞ্জ নাই 18, 19 এ। 17 এর আইনটাই আছে, সংক্ষিপ্ত কিছু চেঞ্জ আছে টাইম ফ্রেমের জন্য। আমরা এনবিআর এর ওয়েবসাইটে একটু যদি দেখি আয়কর পরিপত্র 2017টা আমরা পাই কিনা। আমরা ইনকাম ট্যাক্স পরিপত্র আমরা 2017টা একটু বের করে নেই। এগুলা 2012-13 থেকে শুরু করে পরবর্তী সার্কুলার কিংবা পরিপত্র মেনলি 14-15 থেকে এখানে আছে, সবগুলাই আপনারা পাবেন। আমরা একটু 17-18টা দেখি ইনকাম ট্যাক্স পরিপত্র 2017-18। আমরা এই ইনকাম ট্যাক্স পরিপত্র 2017-18টা একটু ওপেন করছি।
এই ইনকাম ট্যাক্স পরিপত্র আয়কর পরিপত্র 2017-18 এখানে আমরা সেকশন 82BB যে পরিবর্তিত হয়েছে এই বিষয়টুকু আমরা এখানে দেখেন এখানে গিয়ে আমরা 30 নাম্বার পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি সম্পর্কিত আয়কর অধ্যাদেশের ধারা 82BB এর প্রতিস্থাপন। এখানে আপনারা এই যে আমরা আইনটুকু পড়লাম এই আইনের আবার বাংলায় একটু ব্যাখ্যা সহকারে উদাহরণ সহকারে বিষয়গুলা বলা আছে যে কিভাবে রিটার্নটা প্রসেস হবে, কিভাবে প্রসেসের ক্ষেত্রে কি 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 বিষয় এখানে পুরো বলা আছে, গাণিতিক ত্রুটির কিছু কয়েকটা বলা আছে এখানে কি কি গাণিতিক ত্রুটি হতে পারে, আবার কিছু উদাহরণ দেয়া আছে এখানে খেয়াল দেখবেন এই উদাহরণগুলা দিয়ে পুরো বিষয়টা ব্যাখ্যা করা আছে এখানে গাণিতিক ত্রুটি বা অশুদ্ধ দাবি এই বিষয়গুলা এখানে পুরোটা ব্যাখ্যা করা আছে। এই আলোচনা এখানে একটা বিষয় উল্লেখ করা আছে যেটা আমি আগের সেশনের ক্লাসে এই টেক্সট থেকে আলোচনা করেছিলাম, তাই ওই লেকচারে আপনারা পাবেন। এখানে উল্লেখ্য রিটার্ন প্রসেস কোনো অ্যাসেসমেন্ট কার্যক্রম নয়। এখানে উপকর কমিশনার রিটার্ন বিবরণী বা অন্যান্য দলিলাদিতে করদাতার দাখিলকৃত তথ্যের উপর ভিত্তি করে কর আইনের আলোকে মোট আয়, করদায় ইত্যাদি পরিগণনা করেন। রিটার্ন প্রসেস কার্যক্রমে উপকর কমিশনার করদাতার আয়ের পরিমাণগত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করবেন না বা নিজস্ব বিচার বিবেচনা প্রয়োগ করে কোন রূপ অ্যাসেসমেন্ট করবেন না। তো এটাও ব্যাখ্যা এখানে উদাহরণ দেয়া আছে, উদাহরণ দিয়ে এখানে ব্যাখ্যা বলা আছে। তো আপনারা এই পরিপত্রে এই বিষয়টা একেবারেই উদাহরণ সহ ব্যাখ্যা পাবেন এবং এটা আবার লাস্ট সেশনের লেকচার একেবারেই রিলেভেন্ট কারণ আইনে কোনো চেঞ্জ হয়নি 2019-এর ইয়ের পরে। তো এটাও রিলেভেন্ট, পুরো বিষয়টুকু ওই আলোচনায় পাবেন। এখানে কিন্তু অনেকগুলা কোয়েশ্চন আনসার দেয়া আছে এই বিষয়ে। আবার ওই যে 15%-এর যে বিষয়টা অধিক কিভাবে তুলনা ভিত্তি কি রকম এই বিষয়টুকু এখানে বলা আছে ক্লিয়ারলি। 15%-এর যে বিষয়টা বলা আছে বেশি দেওয়ার বিষয়টা বিস্তারিত ব্যাখ্যার ওই আগের সেশনের লেকচারটাতে এই টেক্সটের পুরো ব্যাখ্যাটুকু দেয়া আছে। আর এটা আমি শেয়ার করছি আপনাদের সাথে, এটা আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ক্লিয়ার কিনা? এটুকু আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? আমরা সেকশন 82BB পড়ছি এবং আমরা এটা তিনটা জায়গায় পড়লাম। প্রথমে আমরা দেখলাম যে 82BBর বিষয়টা নির্দেশিকায় আছে, এখন রিটার্ন ফিল আপ নির্দেশিকায় যেটা আছে সেটাতে আমরা অনেক আগে আলোচনা করে এসেছি। এখন আমরা আবার আইনে দেখলাম সরাসরি যে টেক্সটটা আছে এবং ওই আইনের যে ব্যাখ্যা পরিপত্র আকারে জাতীয় রাজস্ব বোর্ড পাবলিশ করে 2017-18 তে যেটা পাবলিশ করেছে ওই ব্যাখ্যায়ও আমরা এটা দেখলাম 82BB এবং এই ব্যাখ্যাটুকুর লেকচারও আছে আপনারা দের অ্যাক্সেসে, কিংবা এটা ইউটিউবেও দেওয়া আছে, চাইলে দেখতে পাবেন 82BB তে, এবং এই ডকুমেন্টটাও আপনারা ডাউনলোড করতে পারবেন কিংবা আমি শেয়ার করে দেব। এর মাধ্যমে যদি আমাদের সেশনের শুরুর দিকে যে আলোচনা এটা আজকে আমরা 82BB সম্পর্কে যে আলোচনা করলাম এটা এই যে ডকুমেন্টটা এটা আপনারা নিজেরা পড়বেন
এবং আগের সেশনে যে আলোচনাটুকু আছে সেকশন 82 বিবির উপরে, এর মাধ্যমে মোটামুটি আমার মনে হয় যে সেকশন 82 বিবির সম্পর্কে সব দিকের আলোচনা হয়েছে। আপনারা যদি চান তো এর মধ্যেই আপনারা মানে এই সেকশনের নলেজ সোর্সটুকু নিতে পারবেন এখানে। আর অ্যাপ্লিকেশন তো আছে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকমের। কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটুকু আলোচনা সেকশন 82 বিবির আলোচনায়? ঢালি ভাই, তেমন কিছু নাই স্যার, আমার তো মনে হয় যে আমরা দুইবার পড়া হইলো এটা। রাইট, মানে একটা প্র্যাকটিক্যালি আর একটা হলো থিওরিটিক্যালি। হ্যাঁ একেবারে আইনটা পড়ালাম। আপনার এখানে আগে আমরা আলোচনা করেছি ইয়েতে, আবার এই যে টেক্সটটুকু আছে এটার উপরে আবার লেকচার রেকর্ডেডও আছে, এটাও আপনারা দেখে নিতে পারবেন। তাহলে পুরো বিষয়টা কভার হলো আর কি। এটা কেন বলছি, এটাতে জোর দিচ্ছি কারণ হচ্ছে প্রত্যেকটা রিটার্নই তো অধিকাংশ রিটার্ন তো 82 বিবি তে দেওয়া হয়। এই অ্যাসেসমেন্ট প্রসেস গুলো আমাদেরকে সম্পর্কে একেবারে ক্লিয়ার কনসেপ্ট থাকা ভালো। মঞ্জুরুল Right. কাদের ভাই, এখানে ক্লিয়ার হয়েছে কিনা 82 বিবি? জি স্যার, ক্লিয়ার, আপাতত কোনো ডাউট নাই, তবে আরো স্টাডি করবো স্যার। এই ডকুমেন্টটা স্টাডি করতেই হবে। আমি এখন যে ডকুমেন্টটা দেখাচ্ছি এটা স্টাডি করতেই হবে। এটা দিয়ে আমি আলোচনা মানে এই ক্লাসের আলোচনা করিনি, আইন দিয়ে করেছি কারণ অলরেডি এটা রেকর্ডেড একটা আছে আলোচনা, যেটা আপনাদের জন্য এডিশনাল হবে। আবার সরাসরি আইনে আলোচনা করলাম, আইনের বিষয়টাও আপনাদের মানে আইনের যে ল্যাঙ্গুয়েজটা আছে, যে টেক্সটটা আছে এটাও ক্লিয়ার হলো। আর আগে তো আলোচনা করেছি আমরা এই বিষয়টা। জি জি স্যার। আমাদের পুরো প্রোগ্রামে আমরা কিছু বিষয় আছে বেশি গুরুত্বপূর্ণ, আমি শুরুতেই বলেছি এগুলো আমরা বেশি আলোচনা করব, যেগুলা বেশি গুরুত্বপূর্ণ। আর যেসব বিষয় একটু কম গুরুত্বপূর্ণ এগুলো আমরা টাচ করব, অথবা এগুলো আপনারা দেখে নিতে পারবেন, কিংবা আলোচনায় কিছু কিছু বিষয় আমরা একটু ইন ডেপথ অ্যাডভান্স আলোচনা করব, যেগুলা খুব বেশি কাজে আসে, যেগুলো আমরা আগে করেছি। রিটার্ন সম্পর্কে আলোচনা করেছি একেবারে ডিপলি, পার্সোনাল ট্যাক্স রিটার্ন কিভাবে করবেন, এই ধরনের আরো কিছু কিছু বিষয় আমরা এটা হচ্ছে এর মধ্যে একটা সেকশন 82 বিবি। এরপরে আমরা অ্যাসেসমেন্টের যে সেকশনগুলো সবগুলাই খুব গুরুত্বপূর্ণ। রাতুল ভাই, ওয়ালিদ ভাই, কোনো কোয়েশ্চেন আছে কিনা? না বস, কভার হয়েছে কিনা আপনাদের মানে? জি মুস্তাফার এসে আরেকটু দেখতে হবে, দেখলে একটু আরেকটু clear। আচ্ছা, আমার হিসাবে যে সেকশন 82 বিবি সম্পর্কে যতটুকু আলোচনা মোটামুটি কাভার্ড। এখন অ্যাডভান্স আলোচনা করলে ট্রাইব্যুনাল অর্ডার গুলা নিয়ে, কেস গুলা নিয়ে আলোচনা করা যেতে পারে। মানে ট্রাইব্যুনালে যে সব মামলা হয়েছে বিভিন্ন এখানে বিভিন্ন ক্লজ নিয়ে, যে 15% এর বিষয়, ইনিশিয়াল ক্যাপিটালের বিষয়, রিওপেন করার বিষয়, অডিটে পড়া না পড়ার বিষয়, এরপরে টাইম বার্ডের যে বিষয়গুলা, এগুলা নিয়ে বিভিন্ন কেস সম্পর্কে আলোচনা করা যেতে পারে। কিন্তু আইনের মূল বিষয় সম্পর্কে এবং আইনের ব্যাখ্যা সম্পর্কে মোটামুটি আলোচনা এই তিনটা অংশে কভার হয় আর কি। জাকির ভাই, আপনি তো আগের লেকচারটা কি দেখেছিলেন 82 বিবির? জি স্যার, আমি আপনার আগের সবগুলা লেকচারই শুনেছি আচ্ছা, একাধিকবার। আগের সেশনে তো আগের থেকে আজকের এই একই বিষয়ে আলোচনা একটু পার্থক্য হয়েছে কিনা? কিছু নলেজ অ্যাড হয়েছে কিনা আপনার ওইটুকুর সাথে এইটুকু আলোচনা এসে? শোনা মোটামুটি add হয়েছে। এখন
হলে যে আবার ফের নতুন করে আরেকবার শুনতে হবে, শুনলে তখন কম্পেয়ার করতে বা কোথায় মেইন মেজর যে প্রবলেমটা বা রাইট, চেঞ্জ হয়েছে ওইটা তখন কয়েকটা চেঞ্জ clear হবে। আছে। এটাও আমি ওই লেকচারেই বলা আছে, আগের লেকচারে। আর এইটুকু অংশ একটু প্রিন্ট করে এই পেজ থেকে এখানে 30 থেকে শুরু করে পরের অংশটুকু এই পরিপত্রে এটা যদি একটু প্রিন্ট করে যদি একটু সময় স্টাডি করেন আপনারা, তাহলে আমার কাছে মনে হয় সেকশন 82 বিবি সম্পর্কে যথেষ্ট ধারণা হবে আপনাদের। তো এই হচ্ছে আমাদের 82 বিবি এর আলোচনা। আমরা আবার একটু অ্যাসেসমেন্ট ইয়েতে চলে যাই। এখানে আমরা আলোচনায় একটা অংশে দেখেছিলাম অডিটের আলোচনায় শেষের দিকে এসে বলেছেন যে ডিসিটি আমরা যদি রিটার্ন সাবমিট করি, এটাতে যদি উনি সন্তুষ্ট না হন রিভাইজ রিটার্নে, আবার যদি আমরা সাবমিট না করি তাহলে সেকশন 83 অথবা সেকশন 84 অনুযায়ী উনি অ্যাসেসমেন্ট করবেন, হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল। তাহলে এই অ্যাসেসমেন্ট চ্যাপ্টারে আমরা আরো কিছু অ্যাসেসমেন্ট পাবো। এই অ্যাসেসমেন্ট গুলা হচ্ছে সেকশন 83 এবং 84 এটার সাথে কানেক্টেড, সেকশন 82 বিবি এর সাথে। আর সেকশন 82 সি আসলে আগে এখানে অ্যাসেসমেন্টের সেকশন ছিল 82 সিটা, কিন্তু এখন এটাকে বলা হচ্ছে মিনিমাম ট্যাক্স। আগে এটা 82 সি ছিল, এখন এটাকে মিনিমাম ট্যাক্স বলা হচ্ছে। এই সেকশন 82 সিটা এখানে আমাদের 2016 সালের অর্থ আইনের মাধ্যমে এটা সাবস্টিটিউট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আমরা আগের আইনে এটা যেমন ছিল এখানে এসে পুরো ভিন্ন রকমের একটা বিষয় হয়েছে। এটা একটা দীর্ঘ আলোচনা, সেকশন 82 সি। 82 সি নিয়ে আমরা পরে আলোচনা করব এবং সেই সাথে সেকশন 83 এবং 84 নিয়ে আলোচনা করব। সাথে কিছু স্পেশাল আলোচনা ইয়ে আছে এখানে 82 ডি কিংবা অন্যান্য কিছু সেকশন আছে, এগুলা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে সেকশন 93 94 এর আলোচনাটা গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলোতে। অ্যাসেসমেন্টের আলোচনায় আমরা থাকবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, এবং এই আলোচনার পরবর্তীতে আমরা আপিল এবং ট্রাইব্যুনালের বিষয়গুলা আলোচনায় নিয়ে আসবো। তো কোনো কোয়েশন আছে কিনা ওভারঅল এইটুকু আলোচনায়? না হলে আজকের ক্লাস এখানে শেষ করব আমি। কারো কোনো কোয়েশন আছে কিনা? না স্যার, আজকে ক্লাসে কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমরা আগামী ক্লাসে অ্যাসেসমেন্টের আলোচনা সেকশন 83 84 এবং 82 সি এগুলা নিয়ে আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।